হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো এই গল্পটা এমন একটা ইউনিভার্সের যেখানে শক্তিই সবকিছু। শক্তির লোভে পড়ে এখানে কেউই অন্য কারোর কথা ভাবে না, আর এভাবেই তারা দুর্বল মানুষদের কষ্ট দেয় ও বিরক্ত করে। আমাদের হিরো ওয়াং লিনও এই দুর্বল মানুষদের মধ্যেই একজন ছিল। সে প্রতিদিন নিজের মা আর দাদার ওপর অন্যদের অত্যাচার হতে দেখত। এইসব দেখতে দেখতে সে একসময় খুবই কষ্ট পেয়ে যায়। তাই ওয়াং লিন সিদ্ধান্ত নেয়, যাই হোক না কেন সে একদিন অবশ্যই ইমমর্টাল হয়ে দেখাবে, যাতে সে তার ফ্যামিলিকে নিরাপদে রাখতে পারে এবং তাদের রক্ষা করতে পারে। কিন্তু এই ইমমর্টাল হওয়ার জার্নি শুরু করার জন্য তার ট্যালেন্ট তেমন বেশি ছিল না। তবে তার ভাগ্য ভালো ছিল, কারণ একদিন সে একটা এনশিয়েন্ট ট্রেজার আর দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মাস্টারকে পেয়ে যায়। এই কারণেই ওয়াং লিন পরে এক ভয়ঙ্কর শক্তিশালী কাল্টিভেটর হয়ে উঠতে পেরেছিল। এখন চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের গল্পটা শুরু করি। এই গল্পের শুরু হয় জাও কিংডম নামের এক রাজ্য থেকে। সেখানে আমরা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ইমমর্টাল সিটুনানকে দেখতে পাই। তার কাছে একটা খুবই শক্তিশালী এনশিয়েন্ট ট্রেজার বিড ছিল, যার নাম ছিল ডিফাইং হেভেন বিড। সব ইমমর্টালই এই বিডটা নিজের জন্য পেতে চাইত, কারণ এর মধ্যে ছিল অসাধারণ শক্তি। কিন্তু সিটুনান এটা কারো হাতে পড়তে দিতে চাইছিল না। তাই সে একাই দাঁড়িয়ে যায় দ্য গ্রেট 3 একাডেমির 3 জন লিডারের বিরুদ্ধে। ওই 3 জন একসাথে মিলে সিটুনানের উপর আক্রমণ করছিল। সিটুনান জানত যদি এরা এক এক করে তার সাথে লড়ত তাহলে কেউই তাকে হারাতে পারত না, কিন্তু এভাবে একসাথে 3 জনের সাথে লড়াই করা তার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল। আর সত্যিই তাই হচ্ছিল। সিটুনান যতই চেষ্টা করুক না কেন সে একা ওই 3 জনের সাথে ঠিকভাবে লড়তে পারছিল না। পুরো শক্তি দিয়ে লড়াই করার পরেও ওই 3 জন মিলে ধীরে ধীরে সিটুনানকে চাপে ফেলে দিচ্ছিল। তখন তারা সিটুনানকে বলে যদি সে ওই বিডটা তাদের হাতে তুলে দেয় তাহলে তারা তাকে বাঁচিয়ে ছেড়ে দেবে। কিন্তু সিটুনান নিজের জীবনের জন্য একটুও চিন্তা করছিল না। সে শেষবারের মতো নিজের ফায়ার ফিনিক্স পাওয়ার ব্যবহার করে ওই 3 জনের সাথে লড়াই করার চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ ধরে ফাইট করার কারণে তার এনার্জি প্রায় শেষ হয়ে গিয়েছিল। সে বুঝতে পারে যে সে এখন শুধু একটা শেষ আক্রমণই ব্যবহার করতে পারবে, আর সেই সময় তাকে হেভেন ডিফাইং বিডটাকেও বাঁচাতে হবে। এই কথা বলেই আমরা দেখি সে ফিঙ্গার ডেথ টেকনিক অ্যাক্টিভেট করে, যেটা একটা সেলফ ডিস্ট্রাকটিভ টেকনিক ছিল। অন্য 3 জন লিডার জানত তাদের কাছে এটাই শেষ সুযোগ। এই টেকনিক অ্যাক্টিভেট হওয়ার আগে তাদের ওই বিডটা ছিনিয়ে নিতেই হবে। এই কথা ভেবে তারা একসাথে সামনে এগিয়ে যায় যেন বিডটা ছিনিয়ে নিতে পারে। ঠিক তখনই হঠাৎ সিটুনানের শরীর সেলফ ডিস্ট্রাক্ট হয়ে যায়। এর ফলে সেখানে বিশাল একটা এনার্জি বিস্ফোরণ হয়, আর আমরা দেখি সিটুনানের আত্মা সেই বিডের ভেতরে ঢুকে যায়। তারপর ব্যাকগ্রাউন্ডে সিটুনানের কণ্ঠ শোনা যায়। সে বলছিল, একদিন এমন একটা সময় আসবে যখন এই বিড নিজেই তার আসল মালিককে বেছে নেবে, আর তখন আমি আবার ফিরে আসব। এই ঘটনার পর প্রায় 10,000 বছর কেটে যায়, কিন্তু সেই এনশিয়েন্ট ট্রেজার বিডটাকে আর কেউ খুঁজে পায়নি। এরপর আমাদেরকে আরেকটা দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা প্রথমবারের মতো আমাদের হিরো ওয়াং লিনকে দেখি। ওয়াং লিন ছোটবেলা থেকেই পড়াশোনা করতে খুব ভালোবাসত। সে ছোট থেকেই অনেক বুদ্ধিমান ছিল, কিন্তু তার পাওয়ার বা শক্তি খুবই কম ছিল। ওয়াং লিনের পরিবারে শুধু তার মা আর তার দাদা ছিল। তারা 3 জন মিলে কাঠ কেটে আর ছোটখাটো কাজ করে তাদের সংসার চালাত। তাদের অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু 3 জন একসাথে থাকার কারণে তারা মোটামুটি সুখেই ছিল। একদিন আমরা দেখি ওয়াং লিনের মা আর দাদা নিজেদের মধ্যে কথা বলছিল। তারা বলছিল খুব শীঘ্রই একাডেমির এক্সাম শুরু হবে। এই এক্সামের এন্ট্রির জন্য তারা অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছিল, যাতে ওয়াং লিনকে একাডেমিতে পাঠাতে পারে এবং সে ভালোভাবে পড়াশোনা করতে পারে। কিন্তু ঠিক তখনই হঠাৎ তাদের বাড়িতে 3 জন বিনা নিমন্ত্রণের লোক চলে আসে। আসলে আগে ওয়াং লিনের বাবার কাছে তারা কিছু টাকা ধার দিয়েছিল, আর সেই কারণেই তারা এসেছিল সুদ বা ইন্টারেস্ট নেবার জন্য। তারা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে আর যত টাকা পায় সব নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখন ওয়াং লিনের মা আর দাদা তাদের সামনে কাকুতি মিনতি করে বলতে থাকে, দয়া করে এখন আমাদের কাছ থেকে ইন্টারেস্ট নেবেন না, আমরা পরের মাসে ডাবল দিয়ে দেব, কারণ আমাদের ছেলের ভবিষ্যতের ব্যাপার, তার টেস্টে এন্ট্রির জন্য এই টাকাটা খুব দরকার। কিন্তু ওই 3 জন ছিল খুবই নিষ্ঠুর মানুষ। তারা তাদের কথায় একটুও দয়া না করে বলে, পরের মাসের ইন্টারেস্ট ঠিক করে রাখবেন, না হলে আমরা এর থেকেও বেশি ভাঙচুর করব। ওদিকে ওয়াং লিন যখন দেখে তার মা আর দাদা তাদের সামনে এত অনুরোধ করছে, তখন সে খুব কষ্ট পায়। সে তাদের বলে, আপনাদের কারো কাছে এভাবে অনুরোধ করার দরকার নেই। এমন ভবিষ্যৎ আমার দরকার নেই, যার জন্য আমার মা বাবাকে অন্যদের সামনে হাত জোড় করতে হবে। এরপর ওই 3 জন লোক চলে যাওয়ার পরে ওয়াং লিনের মা আর দাদা খুব দুঃখ পেয়ে যায়। তারা কান্না করতে করতে তার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন তার মা বাবা তাকে বলতে থাকে যে, আমাদের ক্ষমা করে দিও, আমরা ভালো প্যারেন্ট হতে পারিনি,
কারণ আমরা তোমাকে ভালো জীবন দিতে পারিনি। অনেক কষ্ট করে আমরা তোমার জন্য যে টাকা জমিয়েছিলাম সেটাও এখন চলে গেছে। এর মানে এইবারও তুমি একাডেমিক টেস্ট দিতে পারবে না। এটা শুনে ওয়াংলিন অবশ্যই একটু দুঃখ পেয়েছিল, কিন্তু সে তার মা বাবাকে আর চিন্তায় ফেলতে চায়নি। ঠিক তখনই হঠাৎ সেখানে ওয়াংলিনের ফোর্থ আঙ্কেল এসে যায়। তিনি এই বাড়ির এমন অবস্থা দেখে সহজেই বুঝে ফেলেন এখানে কি হয়েছে। তিনি তার ভাইকে বলতে থাকেন, আমি এখানে একটা জরুরি কাজ নিয়ে এসেছি। নিশ্চয়ই আপনি জানেন হেংইউয়ে সেক্ট আমাদের জাও কিংডমের খুবই বিখ্যাত এক সেক্ট, আর এখন তারা ইমমর্টাল কাল্টিভেশন শেখানোর জন্য নতুন ডিসাইপল রিক্রুট করছে। আমাদের ফ্যামিলির কাছে 3 জনের কোটা আছে, তাই আমি এখানে এসেছি যাতে আপনি ওয়াংলিনকে আমার সাথে পাঠান। তারও তো ইমমর্টাল কাল্টিভেশনের জার্নি শুরু করা উচিত। এই কথা শুনে ওয়াংলিনের বাবা একদমই রাজি হন না, কারণ তিনি জানতেন ইমমর্টাল কাল্টিভেশনের জার্নি খুবই বিপজ্জনক, যেখানে মানুষের জীবনও চলে যেতে পারে। অন্যদিকে ওয়াংলিন যখন দেখছিল তার মা বাবা এত চিন্তায় আছে, তখন সে আর চুপ থাকতে পারল না। সে তার মা বাবাকে বোঝাতে শুরু করে, আমার যাওয়া উচিত। আমি অনেক দিন ধরেই কাল্টিভেশন জার্নির ব্যাপারে পড়ছি এবং এই জার্নিতে আমার অনেক ইন্টারেস্ট আছে। আমি জানি এই জার্নি খুব বিপজ্জনক, কিন্তু আমি আপনাদের প্রমিস করছি আমি আপনাদের হতাশ করব না। এই কথা বলতে বলতে সে তার মা বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। এভাবেই সে বারবার তার মা বাবাকে রাজি করানোর চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত ওয়াংলিনের মা বাবাও রাজি হয়ে যায়। এরপর তার আঙ্কেল ওয়াংলিনকে সঙ্গে নিয়ে ওয়াং ফ্যামিলিতে চলে আসে, যেখানে বাকি 2 জন ডিসাইপল আগেই উপস্থিত ছিল। তাদের মধ্যে প্রথম ডিসাইপলের নাম ছিল ওয়াং হাও, আর দ্বিতীয় ডিসাইপলের নাম ছিল ওয়াং জুও। ওয়াং জুয়োর শক্তি অনেক বেশি ছিল, তাই সে ওয়াংলিনকে দেখে মজা করে বলতে থাকে, এখন কি কাঠকাটার লোকেরাও আমাদের সাথে ইমমর্টাল কাল্টিভেশন করবে? সে বারবার ওয়াংলিনকে অপমান করতে থাকে। আর ওদিকে সেখানে থাকা অন্য সবাই ওয়াং জুয়োর কথা বলছিল, কারণ তার ট্যালেন্ট ছিল সত্যি অসাধারণ। এই সব কথা চলছিল, তখন কিছুক্ষণ পরে হেংইউয়ে সেক্টের এক কাল্টিভেটর ওয়াং ফ্যামিলিতে এসে পৌঁছায়, যাতে সে এই 3 জন ডিসাইপলকে নিয়ে যেতে পারে হেংইউয়ে সেক্টের এক্সামের জন্য। সেই কাল্টিভেটর এখানে এসে ওয়াং জুয়োকে চিনে ফেলে, কারণ তার প্রশংসা সে আগেই অনেক শুনেছিল। তারপর সে নিজের পরিচয়ও দেয়। এরপর আমরা দেখি সেই কাল্টিভেটর কয়েকটা ফ্লাইং সোর্ড বের করে, যাতে সে এই 3 জনকে নিয়ে হেংইউয়ে সেক্টের এক্সামের জন্য যেতে পারে। যাওয়ার আগে ওয়াংলিন সেই কাল্টিভেটরকে বলে, আমি যাওয়ার আগে একবার আমার প্যারেন্টসের সাথে দেখা করতে চাই। এরপর ওয়াংলিন দৌড়ে তার মা বাবার কাছে যায় এবং তাদের কাছ থেকে আশীর্বাদ নেয়। সে তাদের বলে, আমার জন্য চিন্তা করবেন না, আমি আপনাদের প্রমিস করছি আমার কিছুই হবে না, আমি অবশ্যই বেঁচে ফিরে আসব। তার মা বাবাও খুশি হয়ে বলে, আমাদের তোমার উপর পুরো বিশ্বাস আছে। এরপর আমরা দেখি ওয়াংলিন তার যাত্রা শুরু করে দেয়। কয়েক ঘন্টা ভ্রমণ করার পর তারা সবাই অবশেষে ফেয়ারি মাউন্টেনে পৌঁছে যায়। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এই জায়গার সৌন্দর্য দেখে ওয়াং ফ্যামিলির এই 3 জনই অনেক অবাক হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এত সুন্দর জায়গাও হতে পারে। এখানেই জানা যায় যে এই ফেয়ারি ব্র্যান্ডেরতেই রিক্রুটমেন্ট এক্সাম হবে। এখানে তাদের ছাড়াও আরও অনেক ডিসাইপল এসে উপস্থিত হয়েছিল। ঠিক তখনই সেখানে হেংইউয়ে সেক্টের হেড ওয়াং লং এসে পৌঁছান। তিনি নতুন আসা ডিসাইপলদের স্বাগত জানিয়ে বলেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের হেংইউয়ে সেক্ট ডিসাইপল বাছাই করার সময় খুবই কঠোর নিয়ম ফলো করে। সবার আগে তোমাদের স্পিরিচুয়াল রুট টেস্ট হবে, যা কাল্টিভেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টেস্টের ভিত্তিতেই আমরা ঠিক করব কাকে ডিসাইপল হিসেবে নেব আর কাকে নেব না। এটা বলার পর আমরা দেখি 2 জন মাস্টার সামনে এগিয়ে আসে এবং স্পিরিচুয়াল রুট টেস্ট শুরু করে দেয়। এই টেস্টের মূল উদ্দেশ্য ছিল মানুষের ট্যালেন্ট, পাওয়ার এবং কাল্টিভেশনের সম্ভাবনা যাচাই করা। কিন্তু দুর্ভাগ্যবশত এই টেস্টের সময় অনেক ডিসাইপল আনকোয়ালিফাইড হয়ে যায়, কারণ তাদের ট্যালেন্ট খুব বেশি ছিল না। অনেকক্ষণ পরে সেখানে ওয়াং জুও সামনে আসে। মাস্টার ইউ সু সেখানে তার ট্যালেন্ট পরীক্ষা করে বলেন, তুমি নিশ্চয়ই ওয়াং জুও, তোমার ব্যাপারে আমরা অনেক কিছু শুনেছি, আর সত্যি তোমার ট্যালেন্ট অসাধারণ। এরপর তারা ওয়াং জুওকে সিলেক্ট করে নেয়। এভাবেই ওয়াং জুও প্রথম ব্যক্তি হয় যে স্পিরিচুয়াল রুট টেস্ট পাশ করে। তারপর দ্বিতীয়বার সামনে আসে ওয়াং হাও। তার টেস্টও মাস্টার ইউ সুই নিচ্ছিলেন। কিন্তু আমরা জানতে পারি ওয়াং হাও খুবই চালাক ছিল। সে বুঝতে পারে তার ট্যালেন্ট খুব ভালো না, তাই সে মাস্টারদের খুশি করার চেষ্টা শুরু করে, কারণ সে জানত না হলে সে আনকোয়ালিফাইড হয়ে যাবে। তারপর আমরা দেখি ওয়াং হাও নিজের কাছে থাকা 300 বছর পুরনো একটি স্পিরিট ফ্রুট বের করে। সে সেটা মাস্টার ইউ সুকে দিয়ে বলে, এই জিনিসটা আমার বাবা বিশেষ করে আপনার জন্য পাঠিয়েছেন। আশা করি এই গিফটটা আপনার পছন্দ হবে, কারণ এটা আপনার মতো মহান মানুষের কাছেই থাকা উচিত।
এই গিফটটা নিজের কাছে রাখার পর মাস্টার ইউসু হাসতে হাসতে বলেন, তুমি তো বেশ বুদ্ধিমান, তোমার এই বুদ্ধি আমার ভালো লেগেছে, তাই আমিও তোমাকে সিলেক্ট করছি। এটা শুনে ওয়াংহাও খুব খুশি হয়ে যায়। এরপর সব শেষে সামনে আসে ওয়াংলিন। তার স্পিরিচুয়াল রুট টেস্ট শুরু হয়, কিন্তু তার ট্যালেন্ট খুব কম থাকার কারণে শেষ পর্যন্ত সে এই টেস্টে আনকোয়ালিফাইড হয়ে যায়। আনকোয়ালিফাইড হওয়ার কথা জানার পর ওয়াংলিন কিছুই বুঝতে পারছিল না সে এখন কি করবে। সে ভীষণ দুঃখ পেয়ে গিয়েছিল। একই সাথে ওয়াংলিনের মাথায় বারবার আগের স্মৃতিগুলো ভেসে উঠতে থাকে, যখন মানুষ তার ফ্যামিলিকে অপমান করত। আর এখন সে মনে করতে থাকে যে সে আর কিছুই করতে পারবে না। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে আবার সেক্টের হেডের কণ্ঠ শোনা যায়। তিনি সবাইকে বলতে থাকেন, তোমাদের এখনও আরেকটা সুযোগ আছে। যাদের ট্যালেন্ট বেশি তাদের তো আমরা স্পিরিচুয়াল রুট এক্সাম দিয়েই সিলেক্ট করতে পারি, কিন্তু তোমাদের মধ্যে এমন কিছু মানুষও থাকবে যাদের হুইল পাওয়ার অনেক শক্ত, তারাও চাইলে ভালোভাবে কাল্টিভেশন করতে পারে। এই কারণে আমাদের হ্যাং ওয়ে সেক্ট তোমাদের আরেকটা সুযোগ দেবে। তোমাদের ল্যাডার টেস্ট পাস করতে হবে। এই টেস্টে ভবিষ্যতের ডিসাইপলদের একটা বড় ল্যাডার বেয়ে উপরে উঠতে হবে এবং পথে যেসব কষ্ট ও বাধা আসবে সেগুলো পার করতে হবে। তোমাদের কাছে সময় আছে শুধু সূর্য ডোবা পর্যন্ত। যদি সূর্য ডোবার আগে তোমরা উপরে রাখা ল্যাডারের শেষ জায়গায় পৌঁছে যেতে পারো, তাহলে তোমরা রেজিস্টার্ড ডিসাইপল হতে পারবে। এই কথা শুনে সব ডিসাইপল খুব খুশি হয়ে যায়। তারপর তারা সাথে সাথেই সেই ল্যাডারে ওঠা শুরু করে দেয়। পথে তাদের অনেক কষ্ট হচ্ছিল, কখনো তাদের শরীরে আগুন জ্বলে উঠছিল, আবার কখনো বজ্রপাতের মতো বিদ্যুতের ঝাঁকুনি লাগছিল। এই সব সমস্যার মাঝেও অনেক ডিসাইপল একে অপরকে ঠেলে দিচ্ছিল বা বাধা দিচ্ছিল। ওয়াংলিনেরও ওপরে উঠতে অনেক কষ্ট হচ্ছিল। সামনে মানুষকে পড়ে যেতে দেখে সে আরও ভয় পেয়ে যাচ্ছিল। কিন্তু ওয়াংলিন যে কোনোভাবে ইমমর্টাল হতে চাইছিল, তাই সে এ সব কিছুর পরোয়া না করে ধীরে ধীরে ল্যাডার বেয়ে ওপরে উঠতেই থাকে। উঠতে উঠতে তার হাতও জখম হয়ে যায়। হঠাৎ সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে চারদিকে গলিত লাভা দেখা যাচ্ছিল। এটা দেখে সে নিজের মনে বলে, এটা নিশ্চয়ই একটা ইলিউশন বা ভ্রম। কিন্তু যখন সে সেখানে পা রাখার চেষ্টা করে সে ভীষণ ব্যথা অনুভব করে। তখন সে নিজের মনে বলে, হয়তো এটা ইলিউশন, কিন্তু এর ব্যথা একদম আসল ব্যথার মতোই। তারপরেও সে সেই ব্যথা সহ্য করে লাভার মধ্যে দিয়েই সামনে এগিয়ে যেতে থাকে। অনেক কষ্ট সহ্য করার পরে অবশেষে সে ল্যাডারের একদম ওপরে পৌঁছে যায়। তার শরীর তখন খুবই খারাপ অবস্থায় ছিল। সে সামনে একটা টেম্পল দেখতে পাচ্ছিল, কিন্তু সেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এটা দেখে সে চিন্তায় পড়ে যায় এবং বলে, এখানে যদি কোনো ব্রিজ না থাকে তাহলে আমি এই খাদটা পার করব কিভাবে? কিছুক্ষণ চিন্তা করার পর সে নিজের মনে বলে, আমি ইমমর্টাল হওয়ার জন্য যে কোনো রিস্ক নিতে প্রস্তুত। এই কথা বলে ওয়াংলিন নিজের উপর বিশ্বাস রেখে সামনে পা বাড়িয়ে দেয়। তখন সে বুঝতে পারে এখানে একটা ইনভিজিবল ব্রিজ আছে। এটা বুঝে সে খুশি হয়ে দ্রুত টেম্পলের দিকে দৌড়াতে থাকে। কিন্তু হঠাৎ তার সামনে একটা ব্যারিয়ার এসে দাঁড়ায়, যেটা সে পার হতে পারছিল না। এটা দেখে সে হতাশ হয়ে বলে, এখন আবার কি হলো? আমি এত কষ্ট করলাম, তবুও আমাকে কেন রিজেক্ট করা হচ্ছে? ঠিক তখনই একটা কণ্ঠ শোনা যায়, সময় শেষ হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, তোমার সব পরিশ্রম এখন ব্যর্থ। এই কথা শুনে ওয়াংলিন খুব ইমোশনাল হয়ে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার এত কষ্ট আর পরিশ্রম সব ব্যর্থ হয়ে গেল। সে এত ব্যথা সহ্য করল, তবুও সে ইমমর্টাল হতে পারল না। এই কথা ভাবতেই ওয়াংলিন রাগে সেই ব্যারিয়ারের জোরে আঘাত করে। আর সেই মুহূর্তেই সে হঠাৎ নিচের গভীর খাদে পড়ে যায়। নিচে পড়ে ওয়াংলিন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন সে চোখ খোলে তখন দেখে একটা হেভেনলি এনশিয়েন্ট বিড তার শরীরের ক্ষতগুলো ঠিক করে দিচ্ছে। এটা দেখে ওয়াংলিন কিছুই বুঝতে পারছিল না। সে অবাক হয়ে বলে, এটা আসলে কি? যেই সে এটাকে ছোঁয়ার চেষ্টা করে, সেই এনশিয়েন্ট বিড তাকে নিজের ভিতরে টেলিপোর্ট করে নিয়ে যায়। সেখানে সিতু নামের একটা সোল এখনও ছিল। ওয়াংলিনকে দেখে সে খুশি হয়ে বলে, এত বছর হয়ে গেল আর অবশেষে সেই সময় এসে গেছে। এখন আমি মুক্ত হতে পারব। তোমাকে বেছে নেওয়া হয়েছে আমার নতুন শরীর হওয়ার জন্য। এটা বলেই সিতুর সোল দ্রুত সামনে এগিয়ে আসে এবং ওয়াংলিনের শরীর দখল করার চেষ্টা করে। এর ফলে ওয়াংলিনের সোল তার শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু ঠিক তখনই হঠাৎ দেখা যায় সেই সোল আবার নিজে থেকেই তার শরীরের ভেতরে ফিরে আসে। মানে সিটু কোনোভাবেই ওয়াংলিনের শরীর দখল করতে পারছিল না।
এই বিষয়টা সিটুকে অনেক অবাক করে দেয়, কিন্তু সে হার মানে না। পরের কয়েক ঘন্টা ধরে সে বারবার চেষ্টা করতে থাকে। এদিকে ওয়াং লিনও খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে নিজের মনে ভাবতে থাকে, আমি বুঝতে পারছি না এই সিনিয়র আসলে কি চান, এতক্ষণ ধরে চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না। অন্যদিকে সিটু রাগে বলে ওঠে, এটা হতে পারে না, আমি এত বছর ধরে অপেক্ষা করেছি আর এখন এই ছেলেটাকে পেয়েছি, তবুও আমি তার শরীর দখল করতে পারছি না। এটা বলেই সে নিজেই ওয়াং লিনের কাছে চলে আসে। তারপর তাকে দেখে বলে, আমি বুঝতে পারছি না কেন তাকে বেছে নেওয়া হয়েছে। এই ছেলের কোয়ালিফিকেশন তো অনেক কম, জানি না এর ভিতরে এত এনার্জি কোথা থেকে এসেছে। এদিকে ওয়াং লিন সামনে দাঁড়িয়ে বলে, সিনিয়র, আমি জানি আপনি একজন ইমমর্টাল, আমি নিজেও ইমমর্টালিটি শিখতে চাই, আপনি কি দয়া করে আমাকে শেখাবেন? এটা শুনে সিটু হাসতে থাকে এবং বলে, না, তোমার কোয়ালিফিকেশন অনেক কম। এই কথা শুনে ওয়াং লিনের ভালো লাগে না। সে বলে, হ্যাঁ, এটা সত্যি যে আমি একদম সাধারণ মানুষের মতো জন্মেছি, কিন্তু আমি সাধারণ মানুষের মতো মারা যাব এটা নিশ্চিত নয়। তবুও সিটু তাকে নিজের ডিসাইপল বানাতে চাইছিল না, তাই সে সরাসরি ওয়াং লিনকে সেই ফরেন বিডের ভেতর থেকে বাইরে বের করে দেয়। বাইরে আসার পর হঠাৎ ওয়াং লিন তার বাবা মায়ের কণ্ঠ শুনতে পায়, মানে তারা ওয়াং লিনকে খুঁজছিল। ওয়াং লিনকে জীবিত দেখে তারা খুব খুশি হয়ে বলে, থ্যাংক গড তুমি বেঁচে আছো, আমরা তো ভাবছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। অন্যদিকে এল্ডার হোয়াংও সেখানে উপস্থিত ছিলেন। তিনি ওয়াং লিনের সাহস দেখে খুশি হয়ে বলেন, তুমি তো আমাকে ইমপ্রেস করে দিয়েছ, তুমি একটু দেরি করে ফেলেছিলে, কিন্তু আমি তোমার জন্য এক্সেপশন করে তোমাকে রেজিস্টার্ড ডিসাইপেল বানাতে রাজি আছি। ওয়াং লিন তো আসলে ইনার ডিসাইপেল হতে চেয়েছিল, কিন্তু এই খবরটাও তার জন্য অনেক বড় খুশির বিষয় ছিল, তাই সে এটা অ্যাকসেপ্ট করে নেয়। এটা শুনে এল্ডার হোয়াং পাশে থাকা এক সিনিয়র ডিসাইপেলকে বলেন, ঠিক আছে, তাকে সঙ্গে নিয়ে যাও। তারপর ওয়াং লিনকে আবার তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিতে হয়। পথে যেতে যেতে ওয়াং লিন নিজের মনে ভাবতে থাকে, যাই হোক না কেন, আমি একদিন অবশ্যই কোর ডিসাইপেল হয়ে দেখাবো। এরপর পরের দৃশ্যে দেখা যায় সেই সিনিয়র ডিসাইপেল ওয়াং লিনকে নিয়ে হেং ওয়ে সেক্টে চলে আসে। সে এখানে থাকা নিয়মগুলো তাকে বুঝিয়ে বলতে শুরু করে। সে বলে, এখানে থাকা ডিসাইপেলদের র্যাঙ্ক অনুযায়ী ভাগ করা হয়েছে। সাদা কাপড় পরা ডিসাইপেলরা সবচেয়ে টপ লেভেলের, তারপর দ্বিতীয় অবস্থানে আছে লাল কাপড় পরা ডিসাইপেলরা, তৃতীয় অবস্থানে আছে হলুদ কাপড় পরা ডিসাইপেলরা, আর সব শেষে আছে সবুজ কাপড় পরা ডিসাইপেলরা, যাদের ইনার ডিসাইপেল ধরা হয় না, তারা শুধু রেজিস্টার্ড ডিসাইপেল। এই সব কথা বলার পর সেই সিনিয়র ডিসাইপেল ওয়াং লিনকে ব্রাদার লু এর কাছে রেখে চলে যায়। এখানে দেখা যায় ব্রাদার লু খুবই অহংকারী এবং খারাপ আচরণের মানুষ ছিল, কারণ সে ওয়াং লিনের সাথে একবারও ঠিকভাবে কথা বলে না। এমনকি সেখানে থাকা অন্য ডিসাইপেলরাও বেশিরভাগ সময়ে খেলাধুলা করে সময় নষ্ট করছিল। তবে একজন ডিসাইপেল ছিল যার নাম ছিল জ্যাক হু। সে অন্যান্যদের তুলনায় একটু বেশি বুঝদার ছিল এবং ওয়াং লিনের সাথে ভালোভাবে কথা বলছিল। এই সব চলার মাঝেই হঠাৎ ব্রাদার লু অনেকগুলো কার্ড সবার সামনে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে বলে, চল তাড়াতাড়ি এসে নিজের নিজের কাজ বেছে নাও। সব ডিসাইপেল সামনে এগিয়ে যায় এবং সবাই একটি করে কার্ড তুলে নেয়, কিন্তু রেড কার্ড কেউই তুলছিল না। শেষ পর্যন্ত সেই রেড কার্ড ওয়াং লিনের ভাগ্যে পড়ে। তারপর ব্রাদার লু সবাইকে বলে, তোমাদের এই কাজ 7 দিনের মধ্যে শেষ করতে হবে। যদি 7 দিনের বেশি সময় নাও তাহলে তোমাদের হ্যাংওয়ে সেক্ট থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে ওয়াং লিন তাকে জিজ্ঞেস করে, যদি আমরা 7 দিনের আগেই কাজ শেষ করে ফেলি তাহলে কি আপনি আমাদের কাল্টিভেশন শেখাবেন? এটা শুনে ব্রাদার লু ওয়াং লিনের দিকে তাকিয়ে হেসে হেসে সেখান থেকে চলে যায়। আসলে কাজটা এত বেশি ছিল যে 7 দিনেও শেষ করা প্রায় অসম্ভব ছিল, মানে তাদের কাল্টিভেশন করার জন্য কোনো সময় থাকবে না। আসলে তাদের সাথে প্রায় দাসের মতো আচরণ করা হচ্ছিল। রাতে ওয়াং লিনের ঘুম আসছিল না, সে নিজের মনে ভাবছিল। তারপর সে পাশে থাকা ব্রাদারকে জিজ্ঞেস করে, পানি ভরার কাজ কি এতই কঠিন? কারণ কেউই সেই রেড কার্ড তুলতে চাইছিল না। তখন সেই ব্রাদার তাকে বলে, এটা তুমি সকালে নিজেই বুঝে যাবে। আর যখন সকাল হয় তখন সত্যি ওয়াং লিনের চোখ একেবারে বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ তার সামনে অনেক বড় বড় ড্রাম রাখা ছিল যেগুলো তাকে বালতি দিয়ে পানি এনে ভরতে হবে। বেচারা ওয়াং লিন সাহস করে বারবার বালতিতে পানি ভরে এনে সেই ড্রামগুলো ভরার চেষ্টা করতে থাকে, কিন্তু পুরো একটা দিন কেটে যাওয়ার পরও একটা ড্রামও পুরোপুরি ভরতে পারে না। এটা দেখে ওয়াং লিন অবশ্যই একটু হতাশ হয়ে যায়, কিন্তু সে মনে মনে বলে, এখনও তো আমার হাতে 6 দিন আছে, আমি নিশ্চয়ই এই ড্রামগুলো ভরে ফেলতে পারব। এরপর পরের দিনও ওয়াং লিন মন দিয়ে নিজের কাজ করতে থাকে। এত বেশি কাজ করার কারণে তার হাত পর্যন্ত ফেটে গিয়েছিল। নিজের হাতের ক্ষত দেখে তার বেশ কষ্ট হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ ওয়াং লিনের সেই দৃশ্যটা মনে পড়ে যায় যেখানে এনশিয়েন্ট প্যালেস তার হাত ঠিক করে দিয়েছিল। তাই ওয়াং লিন সেই রহস্যময় পাত্রটা বের করে পানির মধ্যে রেখে দেয়।
পানিতে হাত ধোয়ার সাথে সাথে দেখা যায় ওয়াংলিনের হাতের ক্ষতগুলো ঠিক হয়ে গেছে, আর সেই পানি খাওয়ার কারণে তার ক্লান্তিও পুরোপুরি শেষ হয়ে যায়। এটা দেখে ওয়াংলিন খুবই খুশি হয়ে যায়। এরপর আমাদের সামনে রাতের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে দাড়িওয়ালা একজন মানুষ ভাই ইউ এর সাথে দেখা করতে আসে। সে ভাই ইউকে বলে, এই হেং ইউ সেক্ট খুবই সাধারণ একটি সেক্ট। এখানকার ডিসাইপেলরা তেমন বেশি শক্তিশালী না, কিন্তু তবুও তারা এই লিঙ্কেন মাউন্টেনে ঘোরাঘুরি করে। আমার মনে হচ্ছে এখানে কোনো মূল্যবান আর্টিফ্যাক্ট আছে, যেটা হয়তো কোনো একদিন কোনো ডিসাইপেলের হাতে পড়তে পারে, আর সেই আর্টিফ্যাক্ট আমাদের ইমমর্টাল হওয়ার পথে অনেক সাহায্য করবে। তাই যদি তোমার কাছে কোনো অদ্ভুত বা সন্দেহজনক কিছু মনে হয়, তাহলে সাথে সাথে আমাদের জানাবে। এটা শুনে ভাই ইউ বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমি বুঝেছি। যদি আমার কোনো ডিসাইপেল কোনো আকর্ষণীয় বা বিশেষ জিনিস খুঁজে পায়, তাহলে সেটা বেছে নিয়ে আপনাকে দিয়ে দেব। এরপর পরের দিনের দৃশ্য দেখানো হয়। সেখানে ওয়াংলিন খুব সতর্কভাবে পানি জমা করছিল, কারণ সেই পানিটা খুবই শক্তিশালী ছিল। এই পানির কারণে তার শক্তি আরও বেড়ে যাচ্ছিল, আর সেই পানি খাওয়ার কারণে ওয়াংলিন অনুভব করছিল যে সে হঠাৎ করেই অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, তার এনার্জিও অনেক বেড়ে গেছে। এদিকে সিতু নান এনশেন্ট প্যালেসের ভিতর থেকে এটা দেখে বলে, মনে হচ্ছে এই ছেলেটার মাথা খারাপ না, কারণ সে এই জিনিস ব্যবহার করে নিজের ওয়াটার অ্যাট্রিবিউটকে আরও শক্তিশালী করে ফেলেছে। এরপর দেখা যায় ওয়াংলিন থামা ছাড়াই সেই পানিটা ব্যবহার করে নিজের শক্তি বাড়াতে থাকে। একই সাথে সে সেই সব কন্টেনারও ভরতে থাকে। এভাবে ওয়াংলিনের সব কাজ মাত্র 4 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। ভাই ইউ চুপচাপ দূর থেকে তাকে নজর রাখছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এত কঠিন একটা কাজ সে মাত্র 4 দিনে কিভাবে শেষ করে ফেলল। তাই সে ওয়াংলিনের কাছে এসে নিজের এনার্জি দিয়ে তার জিনিসগুলো পরীক্ষা করতে শুরু করে, এবং সাথে সাথেই সেই পানিটা নিজের কাছে নিয়ে নেয়। এরপর সে ওয়াংলিনকে মারতেও শুরু করে এবং বলে, তুমি হেং ইউ সেক্টে এসে এখানকার জিনিস চুরি করার চেষ্টা করছো। তোমার জানা উচিত যতক্ষণ তুমি এখানে আছো, এখানকার প্রতিটা জিনিস তোমার না, বরং আমাদের। তাই যদি ভবিষ্যতে আবার এমন কোনো মূল্যবান জিনিস পাও, তাহলে নিজে ব্যবহার করবে না, সরাসরি আমার কাছে নিয়ে আসবে। এটা বলেই সে ওয়াংলিনের সেই পানি নিয়ে চলে যায়। আসলে সে জানতই না যে এটা এনশেন্ট প্যালেসের শক্তি। অন্যদিকে ওয়াংলিনেরও খুব রাগ হচ্ছিল, কিন্তু তবুও সে ভাই ইউকে কিছু বলে না। এদিকে সিতু নানেরও প্রচণ্ড রাগ হচ্ছিল। সে ওয়াংলিনকে বলে, উঠে দাঁড়াও আর তার উপর আক্রমণ করো, তুমি শেষ পর্যন্ত লড়াই করছো না কেন? কিন্তু ওয়াংলিন বলে, না, এখন না, আমি তার নাম মনে রাখছি। একদিন আমি ইমমর্টাল হয়ে অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেব। এটা শুনে সিতু নান বিরক্ত হয়ে বলে, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আজ থেকে তুমি আমার ডিসাইপল। আমি তোমাকে যত দ্রুত সম্ভব শক্তিশালী বানাবো। তোমাকে অবশ্যই প্রতিশোধ নিতে হবে। সিতু নানের রাগে বলা এই কথা শুনে ওয়াংলিন একটু হালকা হাসে। তখন সিতু নান তাকে জিজ্ঞেস করে, তোমার আবার কি হয়েছে, তুমি হাসছো কেন? তখন ওয়াংলিন বলে, না কিছু না, আমিও ভেবেছিলাম আপনি আমাকে কখনোই শেখাবেন না। তখন সিতু নান একটু মুখ বানিয়ে বলে, আসলে আমি তোমাকে শেখাতে চাইনি, এটা সব এনশেন্ট প্যালেসের ভুল। সে তোমাকে বেছে নিয়েছে, তাই এটা আমার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। এরপর সে বলে, সবার আগে আমরা তোমার স্পিরিচুয়াল রুট ঠিক করব। এর জন্য তোমার অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জি দরকার হবে, তাই যতটা সম্ভব সেই এনার্জি সংগ্রহ করতে হবে। তারপর তুমি সেই পানিকে এনশেন্ট প্যালেসের সাহায্যে এনার্জিতে বদলে নিয়ে সেটা ব্যবহার করতে পারবে। নিজের মাস্টারের কথা শুনেই ওয়াংলিন সাথে সাথে কাজ শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যেই সে অনেক পানি জমা করে ফেলে। এরপর সে নিজের কাল্টিভেশন শুরু করে। কাল্টিভেশন করার সময় মাস্টার সিতু নান তাকে বুঝিয়ে বলে, কাল্টিভেশনের প্রথম স্টেজকে বলা হয় এনার্জি কন্ডেনসেশন, দ্বিতীয় স্টেজ হল ফাউন্ডেশন বিল্ডিং, আর তৃতীয় স্টেজকে বলা হয় গোল্ডেন কোর বা জিনদান। এরপর আরও অনেক লেভেল আছে, যেমন নাসেন্ট সাউল, স্পিরিট ট্রান্সফরমেশন, সোল ফরমেশন, ইমমর্টাল চেঞ্জ এবং বাই গোল্ড। তোমাকে এই সব স্টেজ ভালোভাবে মনে রাখতে হবে। এদিকে ওয়াংলিন তার কথা শুনতে শুনতে মন দিয়ে কাল্টিভেশন প্র্যাকটিস করতে থাকে। শুরুতে তার একটু কষ্ট হচ্ছিল। তখন মাস্টার সিতু নান তাকে বলে, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দাও। যত বেশি তুমি শ্বাস নিয়ন্ত্রণ করতে পারবে, তত ভালোভাবে কাল্টিভেশন করতে পারবে। এছাড়াও সিতু নান তাকে বলে, খুব তাড়াতাড়ি তুমি অন্যদের থেকে কাল্টিভেশনে এগিয়ে যাবে, কারণ এখানে এনশেন্ট প্যালেসের ভিতরে 10 ঘন্টা, মানে বাইরের জগতে মাত্র 1 ঘন্টা, মানে তুমি খুব কম সময়ে অনেক বেশি কাল্টিভেশন করতে পারবে। এই কথা শুনে ওয়াংলিন খুবই খুশি হয়ে যায়। এভাবেই দিন পার হতে থাকে, আর ওয়াংলিন প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতে থাকে।
একদিন আমরা দেখি মাস্টারফুল ইউ এখানে সবার সাথে দেখা করতে এসেছেন। তিনি আজ একজন ডিসাইপলকে প্রমোট করে ইয়েলো ড্রেস দিতে যাচ্ছেন। অর্থাৎ আজ রেজিস্টার্ড ডিসাইপলদের মধ্যে কেউ একজন প্রমোট হয়ে ইনার ডিসাইপল হয়ে যাবে। এই কারণে সবাই খুবই এক্সাইটেড ছিল। কিন্তু আমরা দেখি ওয়াংলিন একদম শান্তভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। তখন এল্ডারফুল ইউ এটা লক্ষ্য করেন। তিনি তাকে বলেন, আমি দেখেছি তুমি গত কয়েকদিন ধরে খুব কঠোর পরিশ্রম করছো। তারপর ট্র্যাডিশন অনুযায়ী তিনি নিজের কাছে থাকা একটা স্পিরিট পিল বের করে ওয়াংলিনকে দেন। এটা তাকে খেতে হবে। এই পিলটা খাওয়ার সাথে সাথেই সে প্রমোট হয়ে ইয়েলো স্যুট পেয়ে যাবে এবং ট্র্যাডিশন সম্পূর্ণ হবে। ওয়াংলিন ঠিক তাই করে। এটা দেখে ব্রাদার ঝ্যাং খুবই খুশি হয়ে যায়, কিন্তু সেখানে উপস্থিত অন্য ডিসাইপলরা মোটেও খুশি ছিল না। তারা নিজেদের মধ্যে বলছিল, আমরাও তো অনেক পরিশ্রম করেছি, তাহলে আমাদের এই সুযোগ দেওয়া হলো না কেন? কিন্তু ওয়াংলিন তাদের কথায় কোনো গুরুত্ব দেয় না। ইয়েলো স্যুট পাওয়ার পরও সে আগের মতোই পরিশ্রম করে নিজের কাল্টিভেশন প্র্যাকটিস চালিয়ে যেতে থাকে। এদিকে আমরা দেখি মাস্টার সিটুনান তাকে গ্র্যাভিটেশনাল পুল টেকনিকও শিখিয়ে দেন। এর মানে হলো কোনো জিনিস ছোঁয়া ছাড়াই নিজের মেন্টাল পাওয়ার দিয়ে সেটা নাড়ানো বা সরানো যায়। ওয়াংলিন এটা দেখে বেশ অবাক হয়ে যায়। তখন মাস্টার সিটুনান তাকে বলেন, এখনও তুমি এটা পুরোপুরি মাস্টার করতে পারোনি। যদি এই টেকনিক ভালোভাবে শিখে ফেলো তাহলে এটা তোমার অনেক কাজে লাগবে। ঠিক তখনই হঠাৎ ওয়াংলিন তার ব্রাদার সং এর চিৎকারের শব্দ শুনতে পায়। দেখা যায় ব্রাদার সং এবং ব্রাদার ইউ এর মধ্যে তর্ক হচ্ছে, কারণ ব্রাদার ইউ তাকে একাডেমি থেকে বের করে দিচ্ছে। সে বলছিল, তুমি 7 দিনের মধ্যে তোমার মিশন শেষ করতে পারোনি, তাই তোমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু ব্রাদার সং জানত তার কাজটা মাঝপথে অন্যরা নষ্ট করে দিয়েছে, এতে তার কোনো দোষ ছিল না। যখন ব্রাদার ইউ তার কথা মানতে চায় না, তখন ব্রাদার সং বলে, আমি তোমার সব কালো কাজের কথা জানি, আর এটাও জানি তুমি লুকিয়ে লুকিয়ে অন্য কারোর সাথে দেখা করছো, যাকে তুমি একটা অয়েল বটল দিয়েছিলে। আমি এক্ষুনি গিয়ে সিনিয়র এল্ডারকে সব জানিয়ে দেব। এটা বলেই সে সেখান থেকে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই পিছন থেকে ব্রাদার ইউ সরাসরি তার ওপর আক্রমণ করে বসে, ফলে ব্রাদার সং মাটিতে পড়ে যায়। তারপর ব্রাদার ইউ বলে, আমি তোমাকে এখান থেকে জীবিত যেতে দেব না, না হলে আমার সব গোপন কথা ফাঁস হয়ে যাবে। এটা বলেই সে আবার আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ ওয়াংলিন সামনে এসে দাঁড়ায়। সে নিজের গ্র্যাভিটেশনাল পুল টেকনিক ব্যবহার করে সেই আক্রমণটা ব্লক করে দেয়। তারপর বলে, তোমার এই গুন্ডাগিরি অনেক হয়েছে, এখন আমি তোমাকে আর কাউকে আঘাত করতে দেব না। এটা দেখে ব্রাদার ইউ রেগে গিয়ে বলে, তুমি শুধু গ্র্যাভিটেশনাল পুল টেকনিক শিখেছ বলে কি মনে করছো আমার সাথে লড়তে পারবে? এরপরই দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা ফাইট শুরু হয়ে যায়। আমরা দেখি ওয়াংলিন সমানভাবে ব্রাদার ইউ এর সাথে লড়াই করছে। ধীরে ধীরে সে তাকে ডমিনেট করতে শুরু করে। তারপর সে নিজের সব এনার্জি একত্র করে একটা শক্তিশালী আক্রমণ চালায় এবং বলে, এটা সেই ঘটনার জন্য যা তুমি আমার সাথে করেছিলে। ব্রাদার ইউ সেই আক্রমণ থামানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তার পিঠের পিছন থেকে কেউ একটি খঞ্জর ঢুকিয়ে দেয়। সে আর কেউ না, ব্রাদার ঝ্যাং। এই আঘাতেই ব্রাদার ইউ মারা যায়। ওয়াংলিন নিজের সামনে ব্রাদার ইউ এর মৃতদেহ দেখে বেশ অবাক হয়ে যায়, কিন্তু ব্রাদার ঝ্যাং দ্রুত ব্রাদার সংকে তুলে ধরে বলে, কোনো সমস্যা নেই, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। এর আগে যেন কেউ তোমার উপর সন্দেহ করে, এখানে যা কিছু হয়েছে আমি সামলে নেব। এই কথা শুনে ব্রাদার সং চলে যেতে যেতে ওয়াংলিনকে বলে, নিজের খেয়াল রেখো। তার চলে যাওয়ার পর ওয়াংলিন নিজের গ্র্যাভিটেশনাল পুল টেকনিক ব্যবহার করে ব্রাদার ইউ এর লাশ সরিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সে তার টেকনিক ঠিকভাবে ধরে রাখতে পারছিল না। এটা দেখে ওয়াংলিন খুব অবাক হয়ে যায়। সে বলে, আমার চি এনার্জি কনসেন্ট্রেশন কেন ঠিকভাবে হচ্ছে না? এই ব্যাপারে সে মাস্টার সিটুনানকে জিজ্ঞেস করে। তখন মাস্টার সিটুনান ভালোভাবে পরীক্ষা করে বলেন, তোমার শরীরে কোনো ধরনের পয়জন বা জহর ঢুকে গেছে। তারপর তিনি জিজ্ঞেস করেন, তুমি কি বলতে পারো তুমি এমন কি খেয়েছিলে যাতে বিষ থাকতে পারে? এটা শুনে ওয়াংলিনের মনে পড়ে যায় যে এল্ডারফুল ইউ তাকে একটা বিশেষ পিল দিয়েছিল। সেখান থেকেই সব শুরু হয়েছে। এই কথা শুনে মাস্টার সিটুনান খুব রেগে যান। তিনি বলেন, চলো এক্ষুনি গিয়ে ওই বদমাশকে মেরে ফেলি। কিন্তু ওয়াংলিন শান্তভাবে বলেন, এখন লড়াই করার সঠিক সময় না, আগে আমাকে নিজের শরীর ঠিক করতে হবে। তারপর তিনি জিজ্ঞেস করেন, আপনার কাছে কি এই বিষের কোনো অ্যান্টিডোট আছে? তখন মাস্টার সিটুনান বলেন, না, এই বিষের কোনো অ্যান্টিডোট আমার কাছে নেই, কিন্তু একটা কথা নিশ্চয়ই শুনেছ, বিষকে কাটতে হলে আবার বিষই লাগে। তাই তোমাকে আরও শক্তিশালী একটা বিষ ব্যবহার করতে হবে, যাতে এই বিষটা ডিটক্সিফাই হয়ে যায়। কিন্তু এই প্রক্রিয়ায় তোমাকে খুব বেশি কষ্ট সহ্য করতে হবে, আর যদি তুমি এটা না করো তাহলে তুমি আর কখনো চি এনার্জি কনসেন্ট্রেশন করতে পারবে না। তাহলে তুমি আর কখনো কাল্টিভেশনে এগোতেও পারবে না, আর ব্রেক থ্রুও করা তোমার জন্য অসম্ভব হয়ে যাবে। বন্ধুরা, তাহলে প্রশ্ন আসে, মাস্টার পুনিয়া শেষ পর্যন্ত ওয়াংলিনকে বিষ কেন দিলেন? আসলে তার মনে সন্দেহ হয়েছিল যে ওয়াংলিনের কাছে সেই দামি ট্রেজার থাকতে পারে যেটা তারা অনেক দিন ধরে খুঁজছে। এরপর কয়েকদিন পরের একটা দৃশ্য দেখানো হয়।
সেখানে জানা যায় যে হেং ইউএ সেক্ট আর আউটসাইডার সেক্টের মধ্যে একটা এক্সচেঞ্জ কম্পিটিশন হতে যাচ্ছে। এই কারণে আউটসাইডার সেক্টের লোকজন এখানে একটা পয়জন সেন্টিপিড নিয়ে আসে। এই পয়জন সেন্টিপিডটা দেখে সেখানে থাকা সবাই খুবই অবাক হয়ে যায়। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, এই সেন্টিপিড নাকি 200-300 বছর পুরনো, এর এক ফোঁটা বিষও কাউকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এটা শুনে ভ্যাংলিন মনে মনে খুব খুশি হয়ে যায়। সে নিজের মনে বলে, আমি তো আসলে এই জিনিসটারই অপেক্ষা করছিলাম। এদিকে আমরা আউটসাইডার সেক্টর লোকদেরও দেখতে পাই। তাদের মধ্যে একটা সুন্দর মেয়েও ছিল। তার কাছে একটা চার্ম ফ্যাক্টর ছিল, অর্থাৎ যে কেউ তার কাছে এলে তার প্রেমের ইলিউশনের মধ্যে আটকে যেত। সেখানে থাকা অনেক ডিসাইপলই তার এই চার্মের মধ্যে ফেসে যায়। তখন বাধ্য হয়ে হেং ইউএ সেক্টর মাস্টার নিজের ডিসাইপলদের সেই ইলিউশন থেকে মুক্ত করেন। মেয়েটা তখন সবার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, একজন কি কন্ডেনসেশন লেভেলের ওয়ারিয়ার আমার চার্মের এফেক্টে আটকে গেল? এটা তো খুবই অদ্ভুত। এদিকে আমরা আউটসাইডার সেক্টর একজন এল্ডারকেও দেখি। সে হ্যাং ইউএ সেক্টর ডিসাইপলদের অপমান করে বলে, তোমরা সবাই খুবই দুর্বল, একটা সাধারণ ইলিউশন থেকেও বের হতে পারো না। শেষ পর্যন্ত তোমাদের মাস্টারকেই তোমাদের বাঁচাতে হলো। তারা যখন এইভাবে কথা বলছিল, ঠিক তখনই হ্যাং ইউএ সেক্টর হেড সেখানে চলে আসে। তিনি আউটসাইডার সেক্টর লোকদের বলেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন, তাই আগে একটু বিশ্রাম করে নিন। এটা শুনে আউটসাইডার সেক্টর এল্ডারও রাজি হয়ে যায়। তারপর বাকি অতিথিদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় ভ্যাংলিনের কাজিন ভ্যাং জুওকে। এই ভ্যাং জুও আসলে আগে থেকেই ভ্যাংলিনকে পছন্দ করত না। সে জানত এই পয়জন সেন্টিপিড খুবই বিপজ্জনক, তাই সে ভ্যাংলিনকে বলে, এই পয়জন সেন্টিপিডকে খাওয়ানোর দায়িত্ব তোমার, বাকিদের আমি সামলে নেব। এইটা শুনে ভ্যাংলিন ভিতরে ভিতরে বেশ খুশি হয়ে যায়, কারণ তার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। এরপর রাতের একটা দৃশ্য দেখানো হয়। আমরা দেখি ভ্যাংলিন একটা হরিণের মাংসের মধ্যে প্রচুর স্লিপিং মেডিসিন মিশিয়ে রেখেছে, যাতে সে পয়জন সেন্টিপিডটাকে ঘুম পাড়াতে পারে। ঠিক তাই হয়। সেন্টিপিড ঘুমিয়ে পড়ার পর ভ্যাংলিন তার শরীর থেকে বিষ বের করতে শুরু করে। কাজটা শেষ হওয়ার পর ভ্যাংলিন সেই বিষ তুলে নিয়ে মনে মনে বলে, এটা তো বেশ সহজ ছিল, আমি অযথাই এত চিন্তা করছিলাম। এটা বলেই সে সেখান থেকে উড়ে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ দেখা যায় পয়জন সেন্টিপিড আবার জেগে উঠেছে। সে সঙ্গে সঙ্গে ভ্যাংলিনের ওপর আক্রমণ শুরু করে। ভ্যাংলিন দ্রুত সামনে দৌড়াতে থাকে এবং মনে মনে বলে, এর বিষ নিশ্চয়ই খুবই শক্তিশালী। এত বেশি ঘুমের ওষুধ দেওয়ার পরও এটা এত তাড়াতাড়ি জেগে উঠেছে। এভাবেই দৌড়াতে দৌড়াতে ভ্যাংলিন দ্রুত নিজের প্রাইভেট স্পেসে ঢুকে যায়, যেখানে সেন্টিপিড তাকে ফলো করতে পারে না। সেখানে গিয়ে ভ্যাংলিন সেই সেন্টিপিডের বিষ পান করে ফেলে, যাতে তার শরীরে আগে থেকে থাকা বিষটা দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু আমরা দেখি এই প্রক্রিয়াটা খুবই কষ্টকর হয়ে পড়ে, কারণ ভ্যাংলিনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে মাস্টার সিটু খুবই চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, দয়া করে তুমি মেরো যেও না। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাকে আবার 1000 বছর এখানে বন্দী হয়ে থাকতে হবে। এটা শুনে ভ্যাংলিন বলে, মাস্টার, আপনি একদম চিন্তা করবেন না। যা হোক না কেন আপনার এই ডিসাইপল আপনাকে এখান থেকে মুক্ত করবেই। ভ্যাংলিনের এই কথা শুনে মাস্টার সিটু খুবই খুশি হয়ে যান। আর এমন লাগছিল যেন সে ধীরে ধীরে ওয়াং লিনকে পছন্দ করতে শুরু করেছে। অবশেষে মাস্টার জিজু মন থেকে মেনে নিলেন এবং তাকে নিজের নতুন ডিসাইপল হিসাবে গ্রহণ করলেন। এখানে আমরা দেখি টানা কাই কন্ডেনসেশন প্র্যাকটিস করতে করতে ওয়াং লিন তার শরীরের ভেতরের পয়জন শেষ করে ফেলেছিল। একই সাথে তার লেভেলও ব্রেক থ্রু করতে শুরু করল। এটা দেখে মাস্টার জিজু অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? কারণ ওয়াং লিনের আই কন্ডেনসেশন লেভেল 1 থেকে বাড়তে বাড়তে একেবারে লেভেল 14 গিয়ে থেমে গেছে। এসব দেখে বেইজিং খুবই খুশি হয়ে গেল। এরপর আমাদের কিছুক্ষণ পরের একটা দৃশ্য দেখানো হয়। সেখানে ওয়াং লিন তার নিজস্ব স্পেস থেকে বাইরে বের হয়ে আসে। হঠাৎ ডাউট সেক্টর কিছু মেম্বার তাকে খুঁজে পেয়ে বলল, তুমি কি ওয়াং লিন, সেই ব্যক্তি যে আমাদের সেন্টিপেডেকে খাবার খাওয়ানোর দায়িত্বে ছিল? বলো তো তুমি আমাদের সেন্টিপেডের সাথে কি করেছো, কারণ তুমি যখন থেকে তাকে খাবার দিয়ে এসেছো তখন থেকে সে অদ্ভুত আচরণ করছে। তাদের কথা শুনে ওয়াং লিন বলল, আমি জানি না আপনারা কি নিয়ে কথা বলছেন। আমি যখন তাকে খাবার দিয়ে এসেছিলাম তখন তো সে একদম ঠিকই ছিল। এটা শুনে ডাউট সেক্টর এক ডিসাইপল রেগে গিয়ে বলল, আমাদের সাথে মিথ্যে বলার সাহস তোমার হলো কিভাবে? তারা সামনে এগিয়ে এসে ওয়াং লিনের উপর আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে এল্ডার ফুনিয়া এসে উপস্থিত হলেন এবং তাদের থামিয়ে দিলেন। তিনি বললেন,
এখনও এক্সচেঞ্জ কম্পিটিশন শুরুই হয়নি। তোমরা এখানে এসে আমাদের ডিসাইপলকে এভাবে অপমান করতে পারো না। যদি এমন করো তাহলে তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এটা শুনে ডাউট সাইডের লোকেরা শান্ত হয়ে বলল, ঠিক আছে, আমরা এক্সচেঞ্জ কম্পিটিশনে দেখা করব, তখন সব কিছুর হিসেব নেওয়া হবে। এটা বলেই তারা সেখান থেকে চলে গেল। এরপর আমরা দেখি ওয়াংলিন মাস্টার ফুনিয়াকে ধন্যবাদ জানাচ্ছে। সে নিজেকে খুব দুর্বল দেখানোর চেষ্টা করছিল, যেন সে একা কিছুই করতে পারে না। সে বলল, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, না হলে আমার সাথে কি হয়ে যেত আমি জানি না। মাস্টার ফুনিয়া বললেন, না, তুমি তো আমার ডিসাইপল, তোমাকে বাঁচানো আমার দায়িত্ব। এরপর তিনি ওয়াংলিনকে জিজ্ঞেস করলেন, তোমার কাই কন্ডেনসেশন ঠিকঠাক হচ্ছে তো? মানে তুমি কি ঠিকভাবে প্র্যাকটিস শুরু করেছো? ওয়াংলিন বুঝে গিয়েছিল এই লোকটা কি করতে চাইছিল, কিন্তু তবু সে অভিনয় করে বলল, না, আমি তো একদমই দুর্বল মানুষ, এখনো আমার লেভেল বাড়াতে পারিনি, তবে আমি চেষ্টা করব যেন এক্সচেঞ্জ কম্পিটিশন শুরু হওয়ার আগে অন্তত লেভেল 3 পর্যন্ত পৌঁছাতে পারি। এখানে এল্ডার ওয়াংলিনের আসল শক্তির ব্যাপারে কিছুই জানতেন না, কারণ কয়েকদিন আগে মাস্টার সিটু তাকে একটা সিক্রেট টেকনিক শিখিয়েছিলেন, যার সাহায্যে সে নিজের কাল্টিভেশন লুকিয়ে রাখতে পারে। কিন্তু তবুও এল্ডার ফুনিয়ার মনে ওয়াংলিনকে নিয়ে সন্দেহ ছিল। তিনি মনে মনে বললেন, মানুষটা যতটা সহজ দেখায় আসলে ততটা সহজ নয়। কেন জানি মনে হচ্ছে ব্রাদার নিউয়ের মৃত্যুর পেছনেও হয়তো এই ছেলেটার কোনো হাত আছে। এরপর আমাদের এক্সচেঞ্জ কম্পিটিশনের দিন দেখানো হয়। সেখানে আমরা এক খুবই সুন্দর মেয়ে মসলিকে দেখি, যে তার ভাইয়ের সাথে এই কম্পিটিশন দেখতে এসেছে। জানা গেল মসলি খুবই শক্তিশালী। এরপর নিচে অ্যারেনার দৃশ্য দেখানো হয়। সেখানে হানিউ সেক্ট এবং ডাউট সেক্টের লোকেরা জমায়েত হয়েছে। কম্পিটিশনের সব প্রস্তুতি শেষ হয়ে গেছে। হঠাৎ আমরা দেখি হানিউ সেক্টের হেড একটি ড্র্যাগনের উপর চড়ে অ্যারেনায় এসে পৌঁছালেন। তিনি ঘোষণা করলেন, এই এক্সচেঞ্জ কম্পিটিশনে 2 সেক্টের ডিসাইপলদের মধ্যে ফাইট হবে। যে সেক্টের শেষ ডিসাইপল পর্যন্ত মাঠে টিকে থাকবে সেই সেক্টটি বিজয়ী হবে। তাহলে শুরু করা যাক এই কম্পিটিশন। এর সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমে ডাউট সেক্টের একজন ডিসাইপল অ্যারেনায় নামলো। তার সাথে লড়াই করার জন্য হানিউ সেক্টের একজন ডিসাইপলও সামনে এলো। কিন্তু আমরা দেখি ডাউট সেক্টের সেই ডিসাইপল অনেক বেশি শক্তিশালী ছিল, কারণ হানিউ সেক্টের ডিসাইপল তার সামনে কয়েক মিনিটও টিকতে পারল না। এটা দেখে হানিউ সেক্টের মাস্টাররা খুবই রেগে গেলেন, আর ডাউট সেক্টের মাস্টার তাদের আরও উস্কানি দিয়ে বলল, তোমরা তোমাদের যে ডিসাইপলকেই মাঠে পাঠাও না কেন, সে আমার একমাত্র ডিসাইপলকেও হারাতে পারবে না, তাই ভালো হয় এখনই হার মেনে নাও। কিন্তু হানিউ সেক্ট এত সহজে হার মানার মানুষ ছিল না। এটা শুনে হানিউ সেক্টের সবচেয়ে শক্তিশালী ডিসাইপল লেস সং অ্যারেনায় নেমে এলো। তাকে দেখে হানিউ সেক্টের সবাই খুশি হয়ে গেল, কারণ সবাই তাকে খুবই সম্মান করত। ওয়াংলিন তাকে দেখে মনে মনে বলল, ব্রাদার সং অবশ্যই শক্তিশালী, কিন্তু আমার মনে হয় না সে ওয়াংকে হারাতে পারবে। আর সত্যি মাঠে ঠিক তাই হলো। আমরা দেখি ব্রাদার সং তার 1000 সুচের টেকনিক ব্যবহার করল, কিন্তু ডাউট সেক্টের সেই ব্যক্তি সহজেই নিজের সামনে একটি শিল্ড তৈরি করে সেটা ব্লক করে দিল। তারপর হঠাৎ সে শেষ মুহূর্তে পাল্টা আক্রমণ করল। ব্রাদার সং সেটা থামাতে পারল না এবং মাত্র 1 মিনিটের মধ্যে এই রাউন্ডও হেরে গেল। এটা দেখে হানিউ সেক্টের সবাই লজ্জিত হয়ে গেল। পরপর 2টা ফাইট জেতার কারণে ডাউট সেক্টের সেই ব্যক্তি অনেক বেশি অহংকারী হয়ে গেল। সে হানিউ সেক্টের লোকেদের অপমান করে বলল, তোমাদের মধ্যে কি কোনো সাহসী মানুষ নেই যে আমার সাথে লড়তে পারবে? আমি তো আগেই জানতাম হানিউ সেক্টের লোকেরা ভয় পায় এবং একেবারে দুর্বল। এটা বলেই সে নিজের শক্তি দেখানোর জন্য সাধারণ লোকের দিকে আক্রমণ ছুড়ে দিল। সেই আক্রমণ সরাসরি ওয়াংলিনের পারিবারিক লোকেদের দিকে চলে যাচ্ছিল। এটা দেখে ওয়াংলিন দ্রুত নিজের জায়গা থেকে উঠে তার বাবা মায়ের দিকে লাফ দিল। যেখানে ডাউট সাইডের স্পিরিচুয়াল সোর্ড সরাসরি ওয়াংলিনের প্যারেন্টসদের দিকে উড়ে আসছিল। এটা দেখে ওয়াংলিন খুব দ্রুত নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে মাঝখানে এসে সেই সোর্ডটাকে হিট করে আবার ডোপিংয়ের দিকেই ফিরিয়ে দেয়। একই সাথে ওয়াংলিন অনেক রাগ নিয়ে তার দিকে তাকিয়ে বলে, তোমার সাহস কিভাবে হলো? তুমি ইচ্ছে করে নির্দোষ মানুষদের আঘাত করতে চেয়েছিলে। এটা দেখে সেখানে থাকা ভাই বোনরা অবাক হয়ে বলে, আমরা তো জানতামই না যে হ্যাংইউ সেট এমন একটা ড্রাগন লুকিয়ে রেখেছে। অন্যদিকে এরিনায় ডোপিং রাগে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ওয়াংলিনের দিকে এগিয়ে এসে বলে, এখন আমি তোমাকে দেখাবো আমার সাহস কিভাবে হলো। তার পাওয়ার অ্যাক্টিভেট হওয়ার পর আউটসাইডের মেম্বাররা ভাবছিল যে ডোপিং সহজেই জিতে যাবে, কিন্তু মাঠে দেখা গেল ডোপিংয়ের বারবার আক্রমণ থাকা সত্ত্বেও ওয়াংলিন খুব সহজেই নিজেকে বাঁচিয়ে নিচ্ছে এবং উল্টো তাকে হিট করে দিচ্ছে। এতে ডোপিং আরও রেগে গিয়ে বলে, তুমি তো শুধু কি কন্ডেনসেশনের 6 লেভেলের একটা তুচ্ছ লোক, তোমার সাহস কিভাবে হলো আমাকে হাত লাগানোর? এখন আমি তোমার এই হাত কেটে ফেলব। এই কথা বলেই সে তার স্পিরিচুয়াল সোর্ড ব্যবহার করে সরাসরি ওয়াংলিনের উপর আক্রমণ করে। কিন্তু ওয়াংলিন কোথায় হার মানার মানুষ? সে খুব সহজেই নিজের কি এনার্জি ব্যবহার করে সেই স্পিরিচুয়াল সোর্ডটাকে আটকে ফেলে। এটা দেখে ডোপিং বিশ্বাসই করতে পারছিল না যে এখানে কি হচ্ছে। তারপর দেখা যায় ওয়াংলিন সেই সোর্ডটাকে ঘুরিয়ে আবার ডোপিংয়ের দিকেই ছুড়ে দেয়। নিজেকে বাঁচানোর জন্য ডোপিং নিজের সামনে একটা শিল্ড তৈরি করে, কিন্তু এবার সোর্ডের স্পিড এত বেশি ছিল যে সেটা সহজেই সেই শিল্ড ভেঙে ফেলে। ডোপিং কিছু বুঝে ওঠার আগেই ওয়াংলিন সেখানে পৌঁছে যায় এবং তাকে একটা জোরে লাথি মারে। এর ফলে ডোপিং রাগে প্রায় পাগল হয়ে যায় এবং পিছনে সরে যেতে যেতে ওয়াংলিনকে বলে, তুমি ভালো করনি,
আমি তোমার বিরুদ্ধে কোনো স্পেশাল পাওয়ার ব্যবহার করতে চাইনি, কিন্তু এখন আমার আর কোনো রাস্তা নেই। এই বলে সে নিজের স্পিরিচুয়াল স্নেক সেখানে সামান করে। সেই সাপ বের হয় এবং তার পয়জন দিয়ে ওয়াংলিনের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু ওয়াংলিন সেই পয়জন এড়িয়ে স্পিরিচুয়াল শর্টকাট টেকনিক ব্যবহার করে সরাসরি সেই স্পিরিচুয়াল স্নেকের উপর আক্রমণ করে। তবুও সেই সাপটা খুব শক্তিশালী ছিল। সে আবার উঠে দাঁড়ায় এবং সামনে এগিয়ে এসে ওয়াংলিনকে জড়িয়ে ধরে ফেলে। এখন ওয়াংলিনের কাছে বাঁচার তেমন কোনো রাস্তা ছিল না, তাই সে নিজের সব এনার্জি একসাথে করে একটা শক্তিশালী বন্ড তৈরি করে সেটাকে সাপের মুখের ভেতর ঢুকিয়ে দেয়। তারপরই বিশাল একটা বিস্ফোরণ হয় এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে যায়। এই বিস্ফোরণের প্রভাবে ডোপিংও উড়ে গিয়ে অনেক দূরে পড়ে যায়। ডোপিং হারার পর সবাই এমন একটা দৃশ্য দেখে যা কেউই কল্পনা করেনি। ওয়াংলিন তখন খুব আত্মবিশ্বাসী ভঙ্গিতে সরাসরি ডোপিংয়ের দিকে হাঁটতে শুরু করে। ডোপিং তাকে নিজের দিকে আসতে দেখে ভয় পেয়ে বলে, তুমি আসলে কে? তুমি তো কোনোভাবেই 6 লেভেলের ওয়ারিয়ার মনে হচ্ছ না। সেখানে থাকা বেশিরভাগ মানুষই ওয়াংলিনকে চিনত না। শুধু এক মেয়ে তাকে চিনে ফেলে এবং বলে, এ তো সেই ছেলে যে হ্যাংইউ সেটে যোগ দেওয়ার জন্য প্রায় নিজের জীবন শেষ করে ফেলেছিল। অন্যদিকে ডোপিং অবাক হয়ে বলে, এটা অসম্ভব। তুমি কিভাবে আমার ব্ল্যাক পয়জন পাইথন ধ্বংস করে দিলে? তুমি তো শুধু কি কন্ডেনসেশন 6 লেভেলে আছো। এটা কোনোভাবেই সম্ভব না। নিশ্চয়ই তুমি চিটিং করেছ। এই কথা শোনার পর ওয়াংলিন নিজের আসল কাল্টিভেশন আনলক করে দেয়। এটা দেখে আশেপাশের সবাই অবাক হয়ে বলে, এই ছেলে তো কি কন্ডেনসেশনের 14 লেভেলে আছে। এটা দেখে ডোপিং ভয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওয়াংলিন নিজের এনার্জি দিয়ে তাকে আবার টেনে নিয়ে এসে বলে, তুমি কিভাবে ভাবলে যে নির্দোষ মানুষদের আঘাত করার পর এত সহজে এখান থেকে চলে যেতে পারবে? এই কথা বলেই ওয়াংলিন তাকে একটা শক্তিশালী আঘাত করে। এতে ডোপিং উড়ে গিয়ে সোজা তার নিজের সেটের লোকদের সামনে গিয়ে পড়ে। এই ঘটনা দেখে তাদের সেটের মাস্টাররা খুবই রেগে যায়। তাদের মধ্যে একজন এল্ডার রাগে নিজের এনার্জি অ্যাক্টিভেট করে সরাসরি হ্যাংইউ সেটের দিকে আক্রমণ করতে যায়, কিন্তু ঠিক তখনই হ্যাংইউ সেটের গ্রেট এল্ডার মাঝখানে এসে সেই আক্রমণ থামিয়ে দেয় এবং বলে, তোমার সাহস কিভাবে হলো আমাদের হ্যাংইউ সেটে এসে আমাদের ডিসাইপলকে বুল্লি করার চেষ্টা করার? এখন দুই সেটের মাস্টাররা একে অপরের সামনে দাঁড়িয়ে যায়। তারপর গ্রেট এল্ডার ওয়াংলিনের দিকে তাকিয়ে বলে, আজ থেকে তুমি আমাদের হ্যাংইউ সেটের একজন ডিসাইপল। এটা শুনে ওয়াংলিন তাকে ধন্যবাদ জানায়। একই সময় ঘোষণা করা হয় যে এই এক্সচেঞ্জ কম্পিটিশনের বিজয়ী হল হ্যাংইউ সেট। তোমরা এখন এখান থেকে যেতে পারো। ইতিহাসে প্রথমবার আউটসাইড সেট হেরে যাওয়াতে তারা এই অপমান সহ্য করতে পারছিল না। অন্যদিকে হ্যাংইউ সেটের লোকজন খুব খুশি ছিল। তারপর লোকজনকে সতর্ক করে বলা হয়, আপনারা সাবধানে থাকবেন। এরপর সে নিজের পজিশনিং টেকনিক ব্যবহার করে সেখান থেকে চলে যায়। কম্পিটিশন শেষ হওয়ার পর ওয়াংলিনের প্যারেন্টসও নিজেদের বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। ঠিক তখনই ওয়াংলিন তাদের কাছে এসে পৌঁছে যায় এবং বলে, আমাকে মাফ করে দিন। আমার কারণে আপনাদের উপর বিপদ এসে গিয়েছিল, কিন্তু আমরা দেখি যে ওয়াংলিনের মা এখানে অনেক কান্না করছিল। তিনি নিজের জন্য চিন্তিত ছিলেন না, বরং ওয়াংলিনের জন্যই চিন্তা করছিলেন। তিনি নিজের ছেলেকে বলেন, তুমি এখন অনেক দুর্বল হয়ে যাচ্ছ, আর আমি ভয় পাচ্ছিলাম যে সেখানে তোমার কিছু হয়ে যেতে পারে। সাথে সাথে আমরা দেখি যে ওয়াংলিনের মা এখানে তার খাওয়ার জন্য অনেক কিছু নিয়ে এসেছেন, একদম আমাদের মায়েদের মতোই। অন্যদিকে ওয়াংলিন নিজের পেরেন্টসকে একটা জেড টোকেন দিয়ে বলে, যদি কখনো আপনাদের উপর কোনো বিপদ আসে এটা নিজের কাছে রাখবেন, তখন আমি বুঝতে পারবো এবং আপনাদের সাহায্য করতে অবশ্যই চলে আসব। এটা নিজের কাছে রাখার পর তার পেরেন্টস ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যান। এরপর আমাদের নেক্সট উইকের একটা দৃশ্য দেখানো হয় যেখানে ওয়াংলিন আরামে ঘুমাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ এক নেসেন্ট সোল লেভেলের ওয়ারিয়ার হ্যাংইউ সেটের বাইরে এসে বলে, যত দ্রুত সম্ভব হ্যাংইউ সেট খালি করে দাও, কারণ এখন থেকে এই হ্যাংইউ সেট ডাও সেটের হয়ে গেছে। এই কথা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ এই লোকগুলো তো লাস্ট কম্পিটিশনে ডাও সেটকে হারিয়েছিল। তাহলে এটা কিভাবে সম্ভব? এমনকি হ্যাংইউ সেটের এল্ডারও সেই নেসেন্ট সোল ওয়ারিয়ারকে বলেন, সম্ভবত আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু সেই নেসেন্ট সোল ওয়ারিয়ার তখন একটা ক্রিস্টাল বের করে এল্ডারের দিকে ছুড়ে দিয়ে বলে, এটা তোমাদের ইউয়ান ইয়াং আর ইউয়ান সিস্টারের। তারা আমাদের সেটে আক্রমণ করার চেষ্টা করেছিল, তারা রুলস ভেঙেছে, তাই আমরা তাদের মেরে ফেলেছি। এর মানে আজ থেকে এই জায়গা আমাদের ম্যানশনের দখলে থাকবে, তাই তোমরা সবাই এখান থেকে চলে যাও। রেড এল্ডার বুঝতে পেরেছিলেন যে এটা আসলে আউটসাইড সেটের একটা চাল, তাই তিনি বলেন, আমরা রক্ত আর ঘাম দিয়ে আমাদের হ্যাংইউ সেট তৈরি করেছি, আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না। এরপর তিনি বলেন, মাউন্টেন প্রোটেকশন ফরমেশন অ্যাক্টিভেট করো, যাতে আমরা এই পাহাড়কে রক্ষা করতে পারি। আমরা দেখি সবাই দ্রুত সেই ফরমেশন অ্যাক্টিভেট করতে শুরু করে, যার ফলে পুরো জায়গার চারপাশে একটা বড় শিল্ড তৈরি হয়ে যায়। অন্যদিকে ওয়াংলিনও নিজের রুম থেকে বাইরে বেরিয়ে এসে সেই নেসেন্ট সোল স্টেজের ওয়ারিয়ারকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু
কিন্তু মাস্টার সিতুনান এই ব্যাপারে খুব একটা চিন্তিত ছিলেন না। তিনি হালকা হাসি দিয়ে বলেন, আজ থেকে 10,000 বছর আগে এই ধরনের নেসেন্ট সোল লেভেলের ওয়ারিয়ারদের আমি নাস্তার মতো সহজে হারাতাম। ওয়াংলিন মাস্টার সিতুনানের কথা শুনতে শুনতে সেই দৃশ্য দেখছিল। ঠিক তখনই হঠাৎ মাস্টার ফুফিয়ান সেখানে এসে পৌঁছান। তিনি ওয়াংলিনকে বলেন, চলো আমার সাথে চলো, আমাদের যত দ্রুত সম্ভব এই মাউন্টেন ছেড়ে চলে যেতে হবে। ওয়াংলিন তার কথা শুনে বলে, কিন্তু আমি দেখছি সব ডিসাইপল ফরমেশন বানিয়ে এই জায়গাকে রক্ষা করার চেষ্টা করছে। আপনার কি মনে হয় না যে আপনাকেও তাদের সাথে দাঁড়ানো উচিত? এটা শুনে এল্ডার ফুফিয়ান একটু লজ্জা পেয়ে বলেন, না, আমরা এই জায়গাকে রক্ষা করতে পারবো না। সে একজন নেসেন্ট সোল লেভেলের ওয়ারিয়ার, আমরা তাকে হারাতে পারবো না। এই কথা বলতে বলতে আমরা দেখি মাস্টার ফুফিয়ান ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই তিনি একটা চায়ের কেতলি তুলে নিয়ে ওয়াংলিনকে বলেন, এই চা আমি 2 ঘন্টা আগে বানিয়েছিলাম, এটা ফেলে দেওয়া ঠিক হবে না, তাই ভাবলাম তুমি আর আমি একসাথে এটা খেয়ে নিই। এই বলে তিনি চা কাপের মধ্যে ঢেলে দেন এবং ওয়াংলিনকে বলেন, চলো ভালো ছাত্রের মতো নিজের শিক্ষকের কথা শুনে তাড়াতাড়ি এই চা খেয়ে ফেলো। কিন্তু ওয়াংলিন জানতো যে এই চায়ের মধ্যে বিষ আছে, তাই সে বলে, এই চা হয়তো আমার জন্য একটু বেশি হয়ে যাবে, আপনি চাইলে এটা নিজেই খেয়ে নিতে পারেন। এভাবে তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত ওয়াংলিন সেই তর্ক শেষ করার জন্য চা মাটিতে ফেলে দিয়ে বলে, আমি জানি এই চায়ের মধ্যে বিষ আছে, ঠিক সেই হিলিং পিলের মতো যেটা আপনি আমাকে আগে খেতে দিয়েছিলেন। মাস্টার ফুফিয়ান তার কথা শুনে হেসে বলেন, তাহলে তুমি সবকিছু জেনে গেছো, এখন মনে হচ্ছে আমাকে জোর করেই কাজটা করতে হবে। এই কথা বলেই মাস্টার ফুফিয়ান সাথে সাথে সেখানে স্পিরিট বাইন্ডিং ফরমেশন অ্যাক্টিভেট করে দেন, যা ওয়াংলিনকে আটকে ফেলে। অন্যদিকে বাইরে সেই নেসেন্ট সোল ওয়ারিয়ার সামনে থাকা মাউন্টেন প্রোটেকশন ফরমেশন দেখে বলে, তোমরা কি সত্যিই ভাবছো যে এই ফরমেশন তোমাদের বাঁচাতে পারবে? এই কথা বলেই সে আকাশে একটা বিশাল মিটিয়ার তৈরি করে শিল্ডের দিকে ছুড়ে দেয়। এটা দেখে হ্যাংইউ সেটের হেড এক শিক্ষককে বলেন, এখানে যত ডিসাইপেল আছে সবাইকে মাউন্টেনের নিচে নিয়ে যান। তারপর তিনি নিজে সামনে এগিয়ে গিয়ে গ্রেট এল্ডারকে বলেন, আপনারা ফরমেশন ধরে রাখুন, আমি নিজে সামনে গিয়ে এই মিটিয়ারের সাথে লড়ব। এই কথা বলেই হ্যাংইউ সেটের হেড সামনে এগিয়ে যেতে শুরু করেন। এটা দেখে গ্রেট এল্ডার তাকে ডেকে বলেন, তুমি কি করতে যাচ্ছ? এর জবাবে মাস্টার বলেন, আমি আমার হ্যাংইউ সেটকে রক্ষা করার চেষ্টা করছি, একজন ভালো লিডারের মতো। এই কথা বলেই তিনি নিজের ড্র্যাগন সোল সামান করেন এবং সেটার শক্তি ব্যবহার করে দ্রুত সেই মিটিয়ারের দিকে আক্রমণ করতে যান। আমরা দেখি তার আক্রমণে মিটিয়ারের গতি কিছুটা কমে যায়, কিন্তু তিনি নিজের পুরো শক্তি ব্যবহার করেও সেটাকে ধ্বংস করতে পারছিলেন না। গ্রেট এল্ডার তাকে ফিরে আসতে বলেন, কিন্তু মাস্টার বলেন, এতে কোনো সমস্যা নেই, আজ যদি আমার সোলও নষ্ট হয়ে যায়, তবুও যদি আমি আমার হ্যাংইউ সেটকে বাঁচাতে পারি, তাহলে আমি এই ঝুঁকি নিতেই রাজি। এই বলে তিনি নিজের শেষ শক্তি দিয়ে মিটিয়ার থামানোর চেষ্টা করেন। কিন্তু সেই নেসেন্ট সোল ওয়ারিয়ার তাকে দেখে বলে, মনে হচ্ছে তুমি নিজেকে বেশি শক্তিশালী ভাবছ। এই বলে সে মিটিয়ারের শক্তি আরও বাড়িয়ে দেয়। তারপর একটা বড় বিস্ফোরণ হয় এবং মাস্টার সোজা মাটিতে পড়ে যান। তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সাথে সাথে হ্যাংইউ সেটে তৈরি করা ফরমেশনও ভেঙে যায়। তখন সেই নেসেন্ট সোল ওয়ারিয়ার বলে, আমার সাথে লড়াই করে তোমরা বড় ভুল করেছ। এটা দেখে সেখানে থাকা হ্যাংইউ সেটের ডিসাইপেলরা রেগে যায় এবং বলে, আর নয়, আমাদেরও আমাদের মাস্টারদের সাহায্য করতে হবে, তারা 20 বছর ধরে আমাদের এখানে বড় করেছে। এই বলে এক ডিসাইপেল নিজের এনার্জি ব্যবহার করে সেই মিটিয়ারের উপর আক্রমণ শুরু করে। এটা দেখে বাকি ডিসাইপেলরাও আক্রমণ করা শুরু করে, কিন্তু তাদের ন্যাসেন্ট সোল লেভেলের ওয়ারিয়ারের পাওয়ার সম্পর্কে কোনো ধারণাই ছিল না। অন্যদিকে সেই ওয়ারিয়ারের রেগে গিয়ে নিজের এনার্জি আরও বাড়িয়ে দেয়। সে তাদের বলে, তোমাদের সময় শেষ হয়ে গেছে। এরপর হঠাৎ সেই মিটিয়ার সরাসরি মাটিতে গিয়ে আঘাত করে। এরপর দৃশ্য আবার ওয়াংলিনের দিকে চলে আসে, যেখানে সে নিজেকে স্পিরিট বাইন্ডিং ফরমেশন থেকে মুক্ত করার চেষ্টা করছিল। কিন্তু মাস্টার ফুফিয়ান তাকে বলে, এত তাড়াহুড়ো করার দরকার নেই, তোমার লেভেল এখনও এত বেশি না যে তুমি নিজের শক্তি দিয়ে এই ফরমেশন ভাঙতে পারবে। এরপর এল্ডার ফুফিয়ান ওয়াংলিনকে বলে, তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, আমি তো এই বিষ আমার সব ডিসাইপলদের দিই যাতে তারা কখনও আমার থেকে বেশি শক্তিশালী না হতে পারে এবং আমি সবসময় তাদের নিয়ন্ত্রণ করতে পারি। এভাবেই তো আমি তোমাদের ট্রেজার নিতে পারি। সে আবার বলে, কিন্তু তুমি তো পুরো হিসাবটাই নষ্ট করে দিয়েছ। তুমি প্রথম সেই ডিসাইপল যে আমার দেওয়া বিষ ডিটক্স করে ফেলেছ। শুধু তাই নয়, তুমি তো একের পর এক ব্রেক থ্রু করে লেভেল 14তেও পৌঁছে গেছ। এটা আমার মোটেও ভালো লাগেনি। এই কথা বলার পর মাস্টার ওয়াংলিনের সোল এবং শরীর পরীক্ষা করা শুরু করে, যাতে তার শরীর থেকে কোনো ট্রেজার বের করে নিতে পারে। এই কারণে ওয়াংলিন খুব কষ্ট পাচ্ছিল এবং মনে হচ্ছিল সে হয়তো খুব শিগগিরই অজ্ঞান হয়ে যাবে। ঠিক তখনই তার ভেতরে থাকা মাস্টার সিতুনান তাকে বলেন, ওয়াংলিন, জেগে ওঠো। অন্যদিকে বাইরে এল্ডার ফুফিয়ান ওয়াংলিনকে বারবার স্ক্যান করতে করতে হঠাৎ বুঝতে পারে যে তার কাছে এনশিয়েন্ট ওয়ার্ল্ড আছে। এই জিনিসটাই তো সবাই খুঁজছিল। তাই সে রেগে গিয়ে বলে, বলো, তুমি এনশিয়েন্ট হেভেন পার্ল কোথায় লুকিয়ে রেখেছ?
অন্যদিকে ওয়াংলিন তখন পর্যন্ত আবার সচেতন হয়ে গেছে। সে রাগ নিয়ে ফুফিয়ানের দিকে তাকিয়ে নিজের কি এনার্জি ব্যবহার করে তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়। এটা দেখে এল্ডার ফুফিয়ান অবাক হয়ে বলে, তুমি আমার সাথে এখন কি করলে? আমি আমার শরীর নাড়াতে পারছি না কেন? ওয়াংলিন তার কথার কোনো উত্তর দেয় না, শুধু রাগের সাথে বলে, তাড়াতাড়ি স্পিরিট বাইন্ডিং ফরমেশন খুলে দাও। এল্ডার ফুফিয়ান না চাইতেও নিজের শরীর ঠিক সেইভাবেই নড়াতে শুরু করে এবং ফরমেশন খুলে দেয়। এরপর সে অবাক হয়ে বলে, তুমি নিশ্চয়ই আমাকে কোনো বিষ দিয়েছ, কিন্তু তুমি আমাকে কখন বিষ দিয়েছিলে? তখন ওয়াংলিন সামনে এসে বলে, অনেক আগেই আমি বুঝে গিয়েছিলাম যে তোমার আউটসাইড লোকদের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে, তাই আমি তোমাকে একটা কন্ট্রোলিং টক্সিন দিয়েছিলাম, যার কারণে আমি চাইলে তোমার শরীর নিয়ন্ত্রণ করতে পারি। এই কন্ট্রোলিং টক্সিন আসলে ওয়াংলিনকে তার মাস্টার সিতু নান শিখিয়েছিলেন। এর সাহায্যে সে কিছু সময়ের জন্য যে কোনো মানুষের শরীর নিয়ন্ত্রণ করতে পারে। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় ওয়াংলিন আগে একবার চায়ের মধ্যে সেই বিষ মিশিয়ে মাস্টার ফুফিয়ানকে খাইয়ে দিয়েছিল। এই কারণেই আজ ওয়াংলিন নিজের এনার্জি ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করতে পারছিল। সব কিছু জানার পর ওয়াংলিন রেগে গিয়ে বলে, তুমি খুবই নীচ মাস্টার, তোমাকে বেঁচে থাকতে দেওয়া উচিত নয়। এই কথা বলেই ওয়াংলিন নিজের এনার্জি জড়ো করে ফেলে। অন্যদিকে ফুফিয়ান ভয় পেয়ে বলে, চলো আমরা একটু বসে একটু কথা বলি। কিন্তু ওয়াংলিন সামনে এগিয়ে এসে এক শক্তিশালী আঘাত করে তার গল্প সেখানেই শেষ করে দেয়। এটা দেখে মাস্টার সিতু নান খুশি হয়ে বলেন, আজ তুমি প্রথমবার সত্যিকারের সাহসী কাজ করেছ। তুমি ভয় পাওনি এবং নিজের অধিকারের জন্য একজন খারাপ মানুষকে মেরে ফেলেছ। আমি তোমার উপর গর্বিত। এরপর দৃশ্য আবার বাইরে চলে যায়। সেখানে মিটিয়ার আঘাত করার পর প্রায় সব ডিসাইপল খুব খারাপভাবে আহত হয়ে গেছে। অন্যদিকে সেই ন্যাসেন্ট সোল ওয়ারিয়ার এখনও গ্রেট এল্ডারকে বলছিল, এটাই তোমাদের শেষ সুযোগ। যদি তোমরা তোমাদের ডিসাইপলদের জীবন বাঁচাতে চাও, তাহলে তাদের নিয়ে এখান থেকে চলে যাও এবং এই মাউন্টেন ডাউ সেটের হাটে দিয়ে দাও। শেষ পর্যন্ত গ্রেট এল্ডার নিজের ডিসাইপলদের জীবন বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। তাই তিনি সেখানে থাকা সব ডিসাইপল এবং শিক্ষকদের বলেন, আমাদের এই মাউন্টেন ছেড়ে চলে যেতে হবে। ঠিক তখনই আমরা দেখি ডাও সেটের সেই হেডও সেখানে এসে পৌঁছায়। সে হেসে হেসে বলে, আজ আমি তোমাদের একটা ভালো খবর দিতে চাই। তোমাদের মধ্যে যদি কেউ ডাও সেটে যোগ দিতে চাও, তাহলে আজ আমরা অনেক নতুন ডিসাইপল রিক্রুট করব। যে আমাদের সাথে যোগ দেবে তাকে আমরা হিলিং পিলও দেব। এই কথা শুনে অনেক ডিসাইপল লোভে পড়ে সঙ্গে সঙ্গে ডাও সেটের দিকে চলে যায় এবং বলে, আমরা আপনার সাথে যোগ দিতে চাই। এটা দেখে সেখানে থাকা এক এল্ডার রেগে বলে, তোমরা তো বড় গদ্দার, আমরা তোমাদের জন্য এত লড়াই করলাম, তোমাদের বাঁচানোর জন্য সবকিছু করলাম, আর তোমরা আমাদের সাথে এই আচরণ করলে। কিন্তু গ্রেট এল্ডার তাকে থামিয়ে বলেন, থাক, কিছু বলো না, তারা নিজেরাই তাদের সিদ্ধান্ত নিয়েছে। এরপর সব শিক্ষক সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর ওয়াংলিনও সেখানে এসে পৌঁছে যায়, কিন্তু তার আসার আগেই সব কিছু শেষ হয়ে গেছে। হ্যাংইউ সেট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ওয়াংলিন তাদের বাঁচানোর জন্য কিচ্ছু করতে পারেনি। তাই সে রাগ নিয়ে নিজের শিক্ষককে বলে, আজ থেকে আপনি যা বলবেন আমি ঠিক সেটাই করব। মাস্টার, আমাকে এত শক্তিশালী বানান যাতে ভবিষ্যতে আমার ভাগ্যের সিদ্ধান্ত কেউ নিতে না পারে। আমি নিজের ভাগ্য নিজেই লিখতে চাই। এটা শুনে মাস্টার সিতুনান হাসতে হাসতে বলেন, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ। এরপর গল্পে 4 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখন পুরো ডাও সেট অনেক শক্তিশালী হয়ে গেছে, আর 4 বছর আগে যারা সেখানে যোগ দিয়েছিল তাদের মধ্যেও কিছু ডিসাইপলকে দেখা যায়। তাদের মধ্যে 2জন ডিসাইপল ব্ল্যাক মাউন্টেনের দিকে আসছিল, কেননা তারা এই মাউন্টেনে থাকা 20টা ক্রিস্টাল জোগাড় করে নিজেদের জন্য স্পিরিচুয়াল সোর্স বানাতে চাইত। কথা বলতে বলতে আমরা জানতে পারি যে ওয়াংলিনের কাজিন এখন ডাও সেটের পার্মানেন্ট ডিসাইপল হয়ে গেছে, কিন্তু তবুও তারা অন্যরা তাকে খারাপভাবেই ট্রিট করে এবং কখনোই ইনার ডিসাইপল হিসেবে মানতে চায় না। এভাবে কথা বলতে বলতে তারা শেষ পর্যন্ত ব্ল্যাক মাউন্টেনে পৌঁছে যায় এবং সেই 20টা ক্রিস্টাল খুঁজতে শুরু করে। হঠাৎ তারা বুঝতে পারে যে এখানে একজন খুব শক্তিশালী সিনিয়র কাল্টিভেটর আছে, যাকে হয়তো তারা বিরক্ত করে ফেলেছে। তাই তারা ভয় পেয়ে বলে, দয়া করে সিনিয়র, আমাদের মাফ করে দিন, আমরা আপনাকে বিরক্ত করার জন্য এখানে আসিনি। কিন্তু সিনিয়র নিজের এনার্জি ছেড়ে দিয়ে বলে, তোমরা এখান থেকে এক্ষুনি চলে যাও। এটা শুনে সেই 2 ওয়ারিয়ার ভয়ের সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সিনিয়র ধীরে ধীরে নিজের কাল্টিভেশন থেকে বেরিয়ে আসে। মাউন্টেনে থাকা প্রচুর ম্যাজিক্যাল কি এনার্জি দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর জানা যায় সেই সিনিয়র আর কেউ নয়, সে হলো ওয়াংলিন। সে টানা 4 বছর এই জায়গায় কাল্টিভেশন করে নিজেকে অনেক বেশি শক্তিশালী বানিয়ে ফেলেছে। এখন সে আগের থেকে অনেক বেশি ঠান্ডা মেজাজের এবং ভয়ঙ্কর হয়ে গেছে। এরপর আমরা একটি কাফেলা দেখি, যারা একটি খুবই দামি আর্টিফ্যাক্ট নিয়ে টিয়ান সুই সিটির দিকে যাচ্ছে। ওই লোকেরা খুব খুশি ছিল, কারণ তারা অনেক বড় পথ পাড়ি দিয়েছে এবং আর মাত্র 4 দিন পর তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে। সেখানে ডেলিভারি শেষ হলে তাদের বস খুশি হয়ে নিশ্চয়ই সবাইকে বড় একটা ইনাম দেবে।
এভাবেই কথা বলতে বলতে তারা খুশি হয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই কাফেলার লিডার সামনে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারই সে তার সাথী ইয়াং সেনকে বলে, সামনে গিয়ে দেখো তো, লোকটা এখানে কেন দাঁড়িয়ে আছে। এটা শুনে ইয়াং সেন সামনে এগিয়ে যায় এবং ঘোড়া নিয়ে দ্রুত ওয়ং লিনের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু ওয়ং লিন একদমই ভয় পায়নি। এটা দেখে ইয়াং সেন তার প্রশংসা করে বলে, তুমি তো বেশ সাহসী। আমি কি জানতে পারি তুমি এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি কোনো সাহায্য দরকার? তখন ওয়ং লিন বলে, হ্যাঁ, আমি কিছু কাজ করতে পারি। আমি টিয়ানসুই সিটির দিকে যাচ্ছিলাম, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছি। আপনারা কি আমাকে সেখানে যাওয়ার রাস্তা দেখাতে পারবেন? এটা শুনে কাফেলার লিডার সামনে এসে বলে, এটা তো খুব ভালো কথা। কপাল ভালো যে আমরাও টিয়ানসুই সিটির দিকেই যাচ্ছি। তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। ওয়ং লিন খুশি হয়ে তাদের সাথে যোগ দেয়। এরপর আমরা দেখি ওয়ং লিন নিজের জায়গায় বসে সোল সিয়ের ভেতরে থাকা একটা তাবিজ মাস্টার সিতু নানের দেওয়া নির্দেশনা অনুযায়ী রিফাইন করতে শুরু করে। কিছুক্ষণ পর সে সেই তাবিজটা সফলভাবে রিফাইন করে ফেলে। এটা দেখে মাস্টার সিতু নান খুশি হয়ে বলে, অভিনন্দন, তুমি এই তাবিজটা নিজের রক্তের সাথে ভালোভাবে রিফাইন করে ফেলেছ। এখন এটা একটা দান বাও লেভেলের আর্টিফ্যাক্ট হয়ে গেছে। এটা শুনে ওয়ং লিন খুশি হয়ে বলে, দান বাও তো খুব শক্তিশালী অস্ত্র হয়। তখন মাস্টার সিতু নান বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আসলে ফু ইয়ান একদম বোকা ছিল। সেই আর্টিফ্যাক্টের আসল শক্তি সম্পর্কে কিছুই জানত না। এই কথা শুনতে শুনতে ওয়ং লিন বলে, মাস্টার, আমি আমার কি কন্ডেনসেশনের সব লেভেল সফলভাবে শেষ করে ফেলেছি। এখন আমি টিয়ানসুই সিটিতে যাচ্ছি। সেখানে ভালো মেটেরিয়াল দিয়ে আমি আমার হেভেনলি পার্ল আপগ্রেড করব। কিন্তু নিজের স্টেজ ব্রেক থ্রু করার জন্য আমাকে একটা ফাউন্ডেশনও বানাতে হবে। আপনার কি মনে হয় এতে কত সময় লাগবে? এটা শুনে মাস্টার সিতু নান বলে, ফাউন্ডেশন বানাতে অনেক সময় লাগতে পারে, তাই তুমি চাইলে সোল ক্যাপচারিং টেকনিক শিখে নিতে পারো। কিন্তু ওয়ং লিন এটা শুনে না করে দেয়। সে বলে, না মাস্টার, যদি আমি কোনো জীবিত মানুষের সোল ক্যাপচার করি তাহলে সেটা ঠিক হবে না। এতে হয়তো আমার একটা ফাউন্ডেশন হয়ে যাবে, কিন্তু সেই মানুষটা বাঁচবে না। আমি নিরীহ মানুষের লাশের উপর দাঁড়িয়ে শক্তিশালী হতে চাই না। এটা শুনে মাস্টার সিতু নান রেগে যায়। তিনি বলেন, এটা কাল্টিভেশনের দুনিয়া। এখানে সব সময় শক্তিশালী মানুষই জেতে আর দুর্বলরা মরে যায়। তোমাকে এটা করতেই হবে, না হলে একদিন তুমি নিজেই কারো হাতে মারা পড়বে। এরপর রাতে আমরা দেখি কাফেলা এক জায়গায় থেমে বিশ্রাম নিচ্ছে। সেখানে তাদের সাথে মিস্টার লিয়ের দেখা হয়। কাফেলার লিডার ওয়ং লিনকে বলে, তোমার কপাল ভালো যে তোমার দেখা মিস্টার লিয়ের সাথে হয়েছে। তিনি খুব ভালো ভবিষ্যৎবাণী করতে পারেন। এরপর মিস্টার লি সবাইকে দেখে ভবিষ্যৎবাণী করা শুরু করেন। প্রথমে ওয়ং সুয়ের দিকে তাকিয়ে বলেন, তোমার ভবিষ্যতের চারপাশে অনেক অন্ধকার ছায়া আছে। মনে হচ্ছে সামনে তোমার ওপর বড় কোনো বিপদ আসতে পারে। হয়তো এর কারণ হলো কয়েক মাস পর তোমার বিয়ে হবে। এটা শুনে সেখানে থাকা সবাই হেসে ওঠে। কিন্তু হঠাৎ মিস্টার লি যখন অন্যদের ভবিষ্যৎ দেখতে শুরু করেন, তখন তিনি দেখেন সবার ভবিষ্যতের উপরেই কালো অন্ধকার ছায়া রয়েছে। মানে সামনে বড় কোনো বিপদ আসছে। এটা দেখে মিস্টার লি ভয় পেয়ে যায়। তিনি বলেন, এটা মোটেও ভালো লক্ষণ না। ঠিক তখনই তার চোখ ওয়ং লিনের উপর পড়ে। কিন্তু ওয়ং লিনের ভবিষ্যৎ দেখার বদলে তিনি হঠাৎ মাস্টার সিতু নানের আগের জীবনের দৃশ্য দেখতে শুরু করেন। এটা দেখে মিস্টার লি নিজেই বুঝতে পারছিলেন না তার সাথে কি হচ্ছে। অন্যদিকে মাস্টার সিতু নান হাসতে হাসতে ওয়ং লিনকে বলেন, সে তোমার ভিতরটা দেখতে চেয়েছিল, তাই আমি তাকে আমার আগের জীবনের দৃশ্য দেখিয়ে দিয়েছি। সে আমার ধারণার থেকেও দুর্বল। ঠিক তখনই হঠাৎ তাদের উপর আক্রমণ হয়ে যায়। আসলে তারা ছিল লুটেরা। তারা ওই দামি আর্টিফ্যাক্টটা চুরি করার জন্যই এসেছিল, যেটা কাফেলার লোকেরা টিয়ানসুই সিটিতে নিয়ে যাচ্ছিল। এটা দেখে কাফেলার লিডার রেগে গিয়ে বলে, আমরা এই আর্টিফ্যাক্ট কখনোই তোমাদের দেব না। এরপর সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে কেউ একটা ফায়ার মুভ ব্যবহার করে কাফেলার একজন যোদ্ধাকে মেরে ফেলে। এটা দেখে কাফেলার লোকেরা ভয় পেয়ে যায়, কারণ তারা আগে জানতই না যে এই লুটেরাদের সাথে একজন ইমমর্টাল কাল্টিভেটরও আছে। যেই মুহূর্তে ওয়ং লিন এটা জানতে পারে, সে সঙ্গে সঙ্গে আশেপাশের এলাকা স্ক্যান করা শুরু করে। আর দূরে শেষ পর্যন্ত সে ওই ইমমর্টালকে খুঁজে পেয়ে যায়। আর সে আসলে আর কেউ না, সে হল জ্যাংহু, সেই মানুষ যে আগে হ্যাংইউ সেক্টি ব্রাদার লিওকে মেরে ফেলেছিল। তখন ওয়াং লিন তাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে চলে যাও, আমি এখানে সবকিছু সামলে নেব। পিছনের দিকে মাস্টার লি তখন কাফেলার লিডারকে বলছিলেন, আপনি ওদের ওই আর্টিফ্যাক্টটা দিয়ে দিন, কারণ এখন এখানে ওদের সাথে একজন ইমমর্টালও আছে। আমরা যাই হোক একটা ইমমর্টালের সাথে ফাইট করতে পারবো না, তাই অকারণে মরার চেয়ে এটা দেওয়াই ভালো হবে।
এটা শুনে না চাইতেও কাফেলার লিডার ঠিক সেটাই করে, কিন্তু ঠিক যখন ওই আর্টিফ্যাক্টটা লুটেরাদের হাতে পৌঁছতে যাচ্ছিল তার আগেই ওয়াংলিন সেটা ছিনিয়ে নেয়। এটা দেখে ওই ব্যান্ডিটদের লিডার খুবই রেগে যায়। সে সামনে এগিয়ে এসে ওয়াংলিনের ওপর আক্রমণ করতে চায়, কিন্তু ওয়াংলিন তাকে মাত্র এক আঘাতেই মেরে ফেলে। এটা দেখে কাফেলায় থাকা সব মানুষের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ তারা জানতই না যে ওয়াংলিন একজন ইমমর্টাল। এরপর ওয়াংলিন সামনে এক কদম এগিয়ে গিয়ে জ্যাংহুকে বলে, তুমি কি তোমার পুরনো বন্ধুর সাথে দেখা করতে সামনে আসবে না? তখন জ্যাংহুও সামনে এসে ওয়াংলিনের সামনে দাঁড়ায়, কিন্তু সে ওয়াংলিনকে চিনতে অস্বীকার করে। সে বলে, আমি জানি না তুমি কে, তাই তোমার জন্য ভালো হবে তুমি ওই আর্টিফ্যাক্টটা আমাদের দিয়ে দাও এবং এখান থেকে চলে যাও। এটা শুনে ওয়াংলিন অবাক হয়ে মনে মনে বলে, জ্যাংহু এমন কথা কেন বলছে? হয়তো এর পেছনে কোনো না কোনো বাধ্যতা, কম্পালশন আছে। এটা ভেবে ওয়াংলিন ওই আর্টিফ্যাক্টটা জ্যাংহুর হাতে দিয়ে দেয়, আর সাথে সাথে সে তার কাছে মাফও চায়। জ্যাংহু তখন বলে, তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছ, এখন দ্রুত এখান থেকে চলে যাও। কিন্তু ঠিক তখনই হঠাৎ চারপাশের আবহাওয়া বদলাতে শুরু করে, আর তখন আমরা দেখি জ্যাংহুর আসল মাস্টার সেখানে এসে পৌঁছেছে। তাকে দেখেই সেখানে থাকা সব লুটেরা তার সামনে ঝুঁকে পড়ে, আর সে সেখানে এসে সাথে সাথেই কাফেলার লোকদের মারতে শুরু করে, যাতে তাদের সোল অ্যাবজর্ভ করে সে নিজেকে আরও শক্তিশালী করতে পারে। এটা দেখে কাফেলার সাথে থাকা বাকি যোদ্ধারা খুব ভয় পেয়ে যায়। তারা দ্রুত তার সামনে ঝুঁকে পড়ে বলে, দয়া করে আমাদের মাফ করে দিন, আমাদের ছেড়ে দিন, আমরা মরতে চাই না। ওয়াংলিন তখন ওই যোদ্ধার শক্তি দেখে মনে মনে বলে, এ তো শুধু কিউ কনসেন্ট্রেশন স্টেজের 15তম লেভেলে আছে, এটা তো ভালোই হলো। মনে হচ্ছে আজ আমি আমার নতুন বানানো অস্ত্রটা এর ওপর ব্যবহার করতে পারব। ঠিক তখনই আমরা দেখি সেই মাস্টার জ্যাংহুকে জিজ্ঞেস করে, জ্যাংহু, এই ছেলেটাকে তুমি কি একে চেনো? তখন জ্যাংহু উত্তর দিয়ে বলে, না মাস্টার, আমি এই মানুষটাকে চিনি না, আমি তাকে প্রথমবার দেখছি। এটা শুনে মাস্টার খুশি হয়ে বলে, এই ছেলেটা তো বেশ শক্তিশালী, কেননা আমি এর রক্তও অ্যাবজর্ভ করি, এতে আমার কাল্টিভেশন আরও বেড়ে যাবে। এটা শুনে জ্যাংহু বলে, ঠিক আছে মাস্টার, আমি এই লোকটাকে আপনার জন্য ধরে আনছি। এটা বলেই সে দ্রুত লাফ দিয়ে ওয়াংলিনের ওপর আক্রমণ করতে যায়, কিন্তু হঠাৎ আমরা দেখি তার মাস্টার তাকে মাঝপথেই থামিয়ে দেয়। সে জ্যাংহুর কাছে এসে বলে, জ্যাংহু, তুমি কি ভেবেছিলে আমি বোকা? তোমার হাতে থাকা এই ম্যাজিক্যাল মেসেজ কি আমি দেখতে পাবো না? আসলে জ্যাংহু এখানে ওয়াংলিনকে বাঁচাতে চাইছিল। সে ইশারায় বলতে চাইছিল যেন ওয়াংলিন এখান থেকে পালিয়ে যায়। তাই তার মাস্টার রেগে গিয়ে জ্যাংহুকেই মারতে শুরু করে। তখন জ্যাংহু তার মাস্টারের কাছে মাফ চাইতে চাইতে বলে, প্লিজ মাস্টার, আমাকে মাফ করে দিন। আসলে এই ছেলেটা আমার ছোটবেলার বন্ধু, সে একবার আমার জীবন বাঁচিয়েছিল। আমি চাই না আপনি তাকে মেরে ফেলুন, আপনি তাকে এখান থেকে যেতে দিন, চাইলে এর বদলে আমার জীবন নিয়ে নিন। এটা শুনে আমরা দেখি মাস্টার জ্যাংহুকে খুব কষ্ট দিতে শুরু করে। এটা দেখে ওয়াংলিন বুঝতে পারে যে জ্যাংহু তাকে চিনতে অস্বীকার করেছিল, কারণ তার মাস্টার জ্যাংহুর শরীরে কোনো ধরনের বিষ বসিয়ে দিয়েছে, যাতে সে যখন চাইবে তখন জ্যাংহুর শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে। এই সব ভাবতে ভাবতে ওয়াংলিন খুব রেগে যায়। তাই ওয়াংলিন দ্রুত তার থান্ডার চাবুক বের করে সেই মাস্টারের ওপর আক্রমণ শুরু করে, আর এভাবেই তাদের মধ্যে একটা আইকনিক লেভেলের ফাইট শুরু হয়ে যায়। আমরা দেখি সেই মাস্টারও তার ফ্লাইং সোর্ড বের করে। এটাও একটা খুব শক্তিশালী আর্টিফ্যাক্ট। ওয়াংলিন নিজেকে বাঁচাতে বাঁচাতে মনে মনে বলে, এই তলোয়ারটা তো খুব দ্রুত, আমি ভাবিনি কোনো অস্ত্র এত স্পিড হতে পারে। এই মাস্টারের সাথে ফাইট করতে আমাকে আরও সাবধানে থাকতে হবে। এটা ভাবতে ভাবতে ওয়াংলিন তার ইয়েড তাবিজ ব্যবহার করে ডানবাও টেকনিক চালু করে। এই টেকনিক ব্যবহার করে ওয়াংলিন খুব সহজেই সেই ফ্লাইং সোর্ডটা ক্যাপচার করে ফেলে। অন্যদিকে সেই মাস্টার অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই ছেলেটার কাছে ডানবাও টেকনিক কিভাবে আছে? এভাবে তো আমি কখনোই এর সাথে লড়তে পারবো না। এটা ভেবে সে দ্রুত নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ওয়াংলিনের বন্ধুকে আঘাত করে বড় ভুল করে ফেলেছিল। তাই ওয়াংলিন কিভাবে তাকে জীবিত যেতে দেয়? ওয়াংলিন খুব শক্তিশালী এক টেকনিক ব্যবহার করে তার উপর আক্রমণ করে। তখন সেই মাস্টার আক্রমণ ঠেকাতে ঠেকাতে বলে, তুমি আমাকে মারতে পারবে না, আমি মাস্টার জিমোর ডিসাইপল, যদি তারা এটা জানতে পারে তারা তোমাকে কখনো ছাড়বে না। কিন্তু তখনই আমরা দেখি সেই আক্রমণ সোজা গিয়ে সেই মাস্টারের সাথে ধাক্কা খায়, আর সেই মাস্টার সেখানেই ছাই হয়ে যায়, আর ওয়াংলিন একটি নতুন ফ্লাইং সোর্ড অস্ত্র পেয়ে যায়। এরপর মাস্টার সিতুনান ওয়াংলিনকে বলেন, দেখো, এটা কাল্টিভেশনের দুনিয়া, এখানে তুমি যদি কারোর জীবন নাও তাহলে সেটা শুধু তোমারই লাভ হবে। ওয়াংলিন কোনো উত্তর দেয় না, সে তার বন্ধুর দিকে এগিয়ে যেতে থাকে।
অন্যদিকে জ্যাংহুও মাস্টারের মৃত্যু দেখে খুশি হয়ে বলে, আমার মাস্টার মারা গেছে। এরপর নিজের শরীরের ভেতরে থাকা বিষ পরীক্ষা করে সে বুঝতে পারে যে এটা সত্যি। তাই সে খুশি হয়ে বলে, ওয়াংলিন, তুমি সত্যি করে দেখিয়েছ। আমাকে মাফ করে দিও, আমি তোমাকে চিনতে অস্বীকার করছিলাম, কারণ এতে তোমার জীবন বিপদে পড়ত। এরপর জ্যাংহু নিজের হাতে আগুন তৈরি করে বলে, এখন এখানে থাকা প্রত্যেকটা মর্টাল মানুষকে আমাকে মেরে ফেলতে হবে। যাতে মাস্টার জিমো কোনোদিনও জানতে না পারে এখানে কি হয়েছে, না হলে তোমার আর আমার দুজনেরই জীবন বিপদে পড়ে যাবে। কিন্তু ওয়াংলিন সাথে সাথে তাকে থামিয়ে দেয়। ওয়াংলিন চাইছিল না যে অকারণে নিরীহ মানুষদের জীবন চলে যাক। এখানে উপস্থিত সবাই তখন খুব ভয় পেয়ে গিয়েছিল। তারা ওয়াংলিনের সামনে কাঁদতে কাঁদতে বলতে থাকে, প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা সত্যি বলছি, আমরা আপনার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। এটা শুনে জ্যাংহু বলে, হ্যাঁ, তোমরা হয়তো বলবে না, কিন্তু যদি কখনো তোমাদের জীবনের উপর বিপদ আসে তখন তোমাদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই মুখ খুলে ফেলবে। ওয়াংলিনও এটা ভালোভাবেই বুঝতে পারছিল। তাই সে নিজের শক্তি ব্যবহার করে সেখানে থাকা সবার স্মৃতি মুছে দেয়, যাতে সেখানে থাকা কেউই তাদের সম্পর্কে কিচ্ছু মনে রাখতে না পারে। এটা করার পর তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপর পরের দৃশ্যে আমরা দেখি ওয়াংলিন আর জ্যাংহু এক জায়গায় বসে ওয়াইন খাচ্ছে। তখন জ্যাংহু বলছিল, অনেক দিন হয়ে গেছে আমি হ্যাংইউ সেক্ট ছেড়ে এসেছি। এই সময়ে আমাকে পথে অনেক কষ্ট আর সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অন্যদিকে ওয়াংলিনও তাকে বলে, তুমি চলে যাবার পর আমি হ্যাংইউ সেক্টে পুরোপুরি একা হয়ে গিয়েছিলাম। আজ অনেক বছর পর আমি কারো সাথে বসে ওয়াইন খাচ্ছি। এভাবে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথা চলছিল। হঠাৎ ওয়াংলিন জ্যাংহুকে বলে, আমাদের একটা নিরাপদ জায়গা দরকার, যেখানে আমি শান্তিতে থেকে আমার এই ম্যাজিক্যাল অস্ত্রটা রিফাইন করতে পারবো। তুমি কি এমন কোনো জায়গার কথা জানো? তখন জ্যাংহু বলে, হ্যাঁ, এখানেই কাছাকাছি ট্যাংজিয়া ক্যাসেল আছে। সেখানে যে গার্ডিয়ান আছে সে খুবই কঠোর। তাদের পরিবার একটা নিয়ম বানিয়েছে, তাদের শহরে কেউ কোনো ফাইট করতে পারবে না। পুরো জাউ কান্ট্রিতে সবাই তাদের ভয় পায়, তাই কেউ তাদের নিয়ম ভাঙতে চায় না। আমার মনে হয় আমরা যদি সেখানে যাই তাহলে কারো সাথে ফাইট করতে হবে না এবং শান্তিতে থাকতে পারব। এভাবে কথা বলতে বলতে তারা শেষ পর্যন্ত ট্যাংজিয়া সিটিতে পৌঁছে যায়। কিন্তু গেট দিয়ে ঢোকার সাথে সাথেই তারা পিছন দিক থেকে এক শক্তিশালী এনার্জি অনুভব করে। সেটা ছিল এক যোদ্ধার শক্তি। ওই যোদ্ধাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল, আর তার সাথে একটা কফিনও ছিল। তখন জ্যাংহু ওয়াংলিনকে বলে, এই লোকটা রেডিয়ান কফিন সেক্ট থেকে এসেছে। তাদের সেক্টকে খুবই বিপজ্জনক ধরা হয়। তুমি তার পাশে থাকা কফিনটা দেখছো তো? এটিই তাদের গোপন টেকনিক। এই কফিন ব্যবহার করে তারা সবচেয়ে শক্তিশালী শত্রুকেও হারাতে পারে। অন্যদিকে ওয়াংলিন সেই যোদ্ধাকে দেখে মনে মনে বলে, এই যোদ্ধাও ফাউন্ডেশন স্টেজে পৌঁছে গেছে। যদি ভুল করে আমার সাথে এর ফাইট হয়ে যায় তাহলে আমার জেতা খুব কঠিন হবে। তাই জ্যাংহু ওয়াংলিনকে বলে, ভবিষ্যতে যদি কখনো এই লোকটার সাথে তোমার ঝামেলা হয়, মনে রাখবে কখনো এর সাথে ফাইট করতে যেও না, কারণ রেডিয়ান সেক্টের লোকেরা খুবই খারাপ স্বভাবের। এরপর তারা দুজন সামনে এগিয়ে শহরের ভেতরে ঢুকে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ওয়াংলিন একা একটি রুমে বসে সেই ফ্লাইং সোর্ডটা রিফাইন করার চেষ্টা করছে। কিন্তু সে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছিল, কারণ মনে হচ্ছিল ওই স্পিরিচুয়াল অস্ত্রটা কারো অধীনে যেতে চায় না। অনেক কষ্টে সে স্বাধীন হয়েছে, তাই সে ওয়াংলিনের কাছ থেকে দূরে পালাতে চাইছিল। এমনকি সে ওয়াংলিনের উপর কয়েকবার আক্রমণও করে। এসব আক্রমণ এড়িয়ে ওয়াংলিন তার মাস্টার সিতু নানকে বলে, আপনার কাছে কি এমন কোনো টেকনিক আছে যেটা ব্যবহার করে আমি এই তলোয়ারটাকে নিজের করতে পারি? তখন মাস্টার সিতু নান বলেন, হ্যাঁ, আমার কাছে একটা টেকনিক আছে, কিন্তু আমার মনে হয় না তুমি সেটা ব্যবহার করতে চাইবে। কিন্তু ওয়াংলিন তখন যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। তখন মাস্টার সিতু নান বলেন, এই টেকনিকের নাম হলো ব্লাড রিফাইন। এতে তুমি নিজের রক্ত ব্যবহার করে স্পিরিচুয়াল অস্ত্রটাকে নিজের বানাতে পারবে। এটা করা খুব কঠিন না, কিন্তু এতে একটা বড় সমস্যা আছে। ভবিষ্যতে কোনো ফাইটের সময় যদি তোমার ফ্লাইং সোর্ড ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার প্রভাব তোমার আত্মার উপরও পড়বে, অর্থাৎ ভবিষ্যতে তুমি খুব গভীর আঘাত পেতে পারো। এটা শুনে ওয়াংলিন বলে, এতে আমার কোনো সমস্যা নেই, আমি এটা করতে প্রস্তুত। মাস্টার সিতুনান এটা শুনে বলেন, তুমি নিজের শরীরের উপর এত কষ্ট সহ্য করতে পারো। যদি তুমি এটা অন্য কারো উপর করতে তাহলে তোমার জন্য আরও লাভজনক হতো। ঠিক তখনই আমরা জ্যাংহুর কণ্ঠ শুনতে পাই। সে বাইরে থেকে ডাকছিল, ওয়াংলিন, আমি মার্কেটে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? তখন ওয়াংলিন উত্তর দেয়, তুমি আগে যাও, আমি একটু পরে আসছি, কারণ সে তখন নিজের অস্ত্রটা রিফাইন করতে চাইছিল। এরপর দৃশ্য বদলে ট্যাংজিয়া সিটির প্যাট্রিয়ার্কের কাছে চলে যায়।
সেখানে একজন মানুষ দাঁড়িয়েছিল। সে কিছু উপহার নিয়ে এসেছে যাতে ট্যাংজিয়া সেক্টের মাস্টার তাকে সাহায্য করেন। কিন্তু ট্যাংজিয়া সিটির প্যাট্রিয়ার্ক বলেন, তুমি জানো আমি এখানে কিছু নিয়ম বানিয়েছি। এখানে কেউ কোনো ফাইট করতে পারবে না। এই নিয়ম আমার উপরও প্রযোজ্য। আমি এই নিয়ম ভাঙতে পারি না। ঠিক তখনই তার নাতি ট্যাংলি সেখানে এসে পৌঁছায়। আসলে প্যাট্রিয়ার্কি তাকে সেখানে ডেকেছিলেন। এরপর তিনি মাস্টার জিমোর সাথে তার পরিচয় করিয়ে দেন। হ্যাঁ বন্ধুরা, এই বুড়ো মানুষটাই সেই মাস্টার জিমো যার ডিসাইপেলকে জঙ্গলে ওয়ংলিন মেরে ফেলেছিল। আর সেই কারণেই মাস্টার জিমো এখানে এসেছে তার ডিসাইপেলের মৃত্যুর প্রতিশোধ নিতে। মাস্টার জিমো সামনে এগিয়ে ট্যাংলিকে বলে, আমার কাছে ন্যাসেন্ট সোন ইয়েভেলের একটা ম্যাজিক্যাল অস্ত্র আছে। আমি এটা তোমাকে দিতে পারি, কিন্তু তুমি কি আমার ডিসাইপেলের প্রতিশোধ নিতে পারবে? কারণ তুমি তো শুধু ফাউন্ডেশন লেভেলের একজন যোদ্ধা। এটা শুনে ট্যাংলি রেগে যায়। সে বলে, আপনার কি মনে হয় আমি এই ম্যাজিক্যাল অস্ত্রের যোগ্য নয়? এটা বলেই সে রাগে বাইরে বেরিয়ে যায়। তারপর সে অনেক থান্ডার এনার্জি জমা করে স্কাই স্প্লিট টেকনিক ব্যবহার করে। এই টেকনিক ছিল খুবই ভয়ঙ্কর। দূর থেকে সবাই এটা দেখতে পারছিল। এমনকি মাস্টার জিমো বুঝতে পারে যে ট্যাংলি খুবই শক্তিশালী। তাই সে দ্রুত তার সামনে উপহারটা বাড়িয়ে দিয়ে বলে, প্লিজ আমার ডিসাইপেলের প্রতিশোধ নাও। তাকে পথে কেউ মেরে ফেলেছে। আমি চাই তুমি সেই মানুষটাকে খুঁজে বের করে মেরে ফেলো। এটা শুনে ট্যাংলির মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। আর ঠিক এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আপনাদের এই সিরিজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য ভিডিওগুলো তাড়াতাড়ি নিয়ে আসব এবং আরও অন্যান্য সিরিজ শুরু করব। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন।